রাত প্রায় 12টা, ঝিরিঝিরি বৃষ্টি পড়ছিল। এমন একটা শুনশান রাস্তা দিয়ে গাড়ি নিয়ে বাড়িতে ফিরছিল জাংকুক। প্রচন্ড পরিমাণে মাথা ব্যথা করছে তার, এটা নতুন কিছুই না। সারাদিন কাজ করার কারণে প্রায়ই তার মাথা ব্যথা হয়। সেউলের সবচেয়ে বড় কোম্পানি মালিক হওয়া তো আর মুখের কথা নয়। কোম্পানিকে দাঁড় করাতে করাতে কিভাবে যে 32টা বছর পেরিয়ে গেছে সে জানে না। আর মনে করিয়ে দেওয়ার মতো কেউ ছিল না। যখন তার বয়স 10 বছর ছিল তখনই তার মা বাবা মারা গেছে। তারপর থেকে দাদুর কাছে বড় হয়েছে সে। কিন্তু সেও 5 বছর পর মারা যায়। তখন আর কোনো উপায় না থাকায় ছোট্ট জাংকুককে কোম্পানি হাল ধরতে হয়। ছোটবেলা থেকে জাংকুক ভীষণ ইন্টেলিজেন্ট হওয়াতে সে সবকিছু সামলে নেয়। কিন্তু এসব কিছুর মধ্যে সে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজটার কথা ভুলে যায়। হ্যাঁ, সে এখনো আনম্যারিড। তার এই ব্যাপারটা নিয়ে যেন মিডিয়ার লোকের মাথা ব্যথার শেষ নেই। বিয়ের কথা বা রিলেশনের কথা যখনই মিডিয়ার কেউ জিজ্ঞেস করেছে তাকে, তখনই সে একটা মুচকি হাসি দিয়ে কথাটা এড়িয়ে গেছে। কারণ সে ভালো করেই জানে সব মেয়েরাই শুধু তার টাকার জন্য তাকে বিয়ে করতে চাইবে। কিন্তু সে তো চায় না এমন কাউকে বিয়ে করতে। তো এবার গল্পে ফেরা যাক। জাংকুক গাড়ি চালিয়ে বাড়িতে ফিরছিল, তখনই হঠাৎ করে কোথা থেকে একটা মেয়ে এসে তার গাড়ির সাথে ধাক্কা খায়। এদিকে বৃষ্টির মাত্রা বেড়ে গেছে। জাংকুক কোনো উপায় না পেয়ে গাড়ি থেকে নামে এবং দেখতে পায় মেয়েটি গাড়ির সাথে ধাক্কা খাওয়ার ফলে উল্টো হয়ে রাস্তার মাঝে পড়ে আছে। মেয়েটির চেহারা দেখার জন্য চুলগুলো সরাতে জাংকুকের দৃষ্টি মেয়েটির উপর আটকে যায়। এ যেন মানুষ না, মানুষ রূপে কোনো পরী। জাংকুক যেন নিজের চোখকে বিশ্বাস করতে পারছে না। তার উপর মেয়েটি বিয়ের সাজে ছিল, হয়তো কোনো কারণে বিয়ের আসর থেকে পালিয়ে এসেছে। জাংকুক লক্ষ্য করে দেখলো মেয়েটির মাথায় বেশ আঘাত লেগেছে আর সেখান থেকে রক্ত ঝরছে। সে মেয়েটিকে কোলে নিতে যাবে তখনই সেখানে 3টা ছেলে এসে হাজির হয়। দেখে বোঝা যাচ্ছে ছেলেগুলো মাতাল। এই মেয়েটিকে আমরা আগে পেয়েছি, মেয়েটিকে আমাদের দিয়ে দে। ওহ রিয়েলি? আর যদি না দেই তাহলে? জাংকুকের কথা শুনে ছেলেটি রেগে জাংকুকের দিকে আসতে জাংকুক ওদের লাথি মেরে ফেলে দেয়। দেখ, শুধু শুধু ফাইট করে কি লাভ? চল আমরা মেয়েটাকে আমাদের মধ্যে শেয়ার করে নিই। কথাটা শুনে জাংকুক রাগের দৃষ্টিতে একবার তাকায়। আচ্ছা যা, তুই আগে ট্রাই কর। তাও এরকম করিস না প্লিজ। তা না হয় ঠিক আছে, কিন্তু জিয়ন জাংকুক যে তার প্রপার্টি কারোর সাথে ভাগ করে না। ওহ, ভালোভাবে শুনবি না? এই, ওকে মেরে মেয়েটিকে নিয়ে আয়। ওরা জাংকুকের কাছে যেতে জাংকুক ওদের আচ্ছা মতো ধুলাই করে। ছেলেগুলো ড্রাঙ্ক হওয়ার কারণে জাংকুককে বেশি কষ্টও করতে হয় না। ছেলেগুলো পালিয়ে যেতে জাংকুক মেয়েটিকে গাড়িতে নিয়ে গিয়ে বসায়। কিছুক্ষণ পর জাংকুক মেয়েটিকে নিয়ে তার বাড়িতে চলে আসে। এদিকে জাংকুক একটা মেয়েকে কোলে করে নিয়ে ম্যানশনে ফিরেছে, যা দেখে সার্ভেন্টের ওপর সুনামি বয়ে যায়। জাংকুক অবশ্য তাদের রিয়াকশনে পাত্তা দেয় না। সার্ভেন্টদের এত বেশি অবাক হওয়ার কারণটা ছিল মেয়েটির পরনের পোশাক। জাংকুক মেয়েটিকে নিজের রুমে নিয়ে গেল। সে জানে না কেন সে অচেনা মেয়েটিকে নিজের বেডরুমে নিয়ে এসেছে। জাংকুক মেয়েটিকে বেডে শুয়ে দিয়ে তার পার্সোনাল ডক্টরকে কল করে। 10 মিনিটের মধ্যে ডক্টর এসে মেয়েটির চেক আপ করে মাথায় ব্যান্ডেজ করে কিছু মেডিসিন দিয়ে দেয়। মিস্টার জিয়ন, পেশেন্টের জ্ঞান না ফেরা পর্যন্ত কিছু বলা যাচ্ছে না। আপনি একটা কাজ করুন, ওনার ভেজা কাপড়গুলো পাল্টে দিন। আমি জ্বরের ওষুধও দিয়ে যাচ্ছি, আর জ্ঞান ফিরলে আমাকে কল করবেন। আচ্ছা ডক্টর, আর থ্যাংক ইউ সো মাচ। ডাক্তার চলে যাওয়ার পর মেয়েটির ড্রেস চেঞ্জ করার জন্য জাংকুক সার্ভেন্টদের ডাক দিতে গিয়েও দেয় না। অন্য কেউ মেয়েটিকে টাচ করবে বিষয়টা তার ভালো লাগছে না। হোক না সে মেয়ে, যদি সার্ভেন্টরা মেয়েটিকে খারাপভাবে টাচ করে, এসব ভাবনা মাথায় আসছে জাংকুকের। তার কেন এমন আনকমফোর্টেবল ফিল হচ্ছে সে জানে না। তবে মেয়েটিকে অন্য কাউকে টাচ করতে সে দেবে না। জাংকুক কিছুক্ষণ ভাবনা চিন্তা করে আলমারি থেকে একটা টি শার্ট আর ট্রাউজার বের করে তারপর একটা ঢোক গিলে মেয়েটির সামনে গিয়ে বসে। তারপর একটা কাপড় দিয়ে নিজের চোখ দুটো বেঁধে নেয়, কারণ সেরকম সিচুয়েশনে নিজের চোখকেও বিশ্বাস করতে পারছে না। এভাবে জাংকুক মেয়েটির পোশাক পাল্টিয়ে দেয়। এরপর সে নিজেও চেঞ্জ করে আসে। সে জানে না তার কি হয়েছে, তবে মেয়েটিকে তার অদ্ভুত রকমের ভালো লাগছে। সে অনেকক্ষণ মেয়েটির দিকে তাকিয়ে থেকে সোফায় গিয়ে শুয়ে পড়ে। ফোনের আওয়াজে জাংকুকের ঘুম ভেঙে যায়। জাংকুক ফোনটা হাতে নিয়ে দেখলো তার একমাত্র বেস্ট ফ্রেন্ড কল করেছে। হ্যালো জাংকুক, কি রে, তুই বেঁচে আছিস না মারা গেছিস? মানে এটা কোন ধরনের কথা? না আসলে সকাল 11টা বাজে আর তুই এখনো অফিসে আসিসনি, তাই বললাম। হোয়াট, 11টা বাজে? আচ্ছা তুই রাখ, আমি পরে ফোন করছি তোকে। জাংকুক ঘড়ির দিকে তাকিয়ে নিজে অবাক হয়ে যায়। সত্যি এখন 11টা বাজে। তার মনে পড়ছে না সে লাস্ট কবে এতক্ষণ অবধি ঘুমিয়েছে। কাল রাতের কথা মনে পড়তে জাংকুক তড়িঘড়ি করে সোফা থেকে উঠে বেডে কাছে যায় এবং দেখতে পায় মেয়েটির সেন্স এখনো ফেরেনি। জাংকুক ফ্রেশ হয়ে এসে মেয়েটির পাশে বসে পড়ে। জানালা দিয়ে সূর্যের আলো এসে মেয়েটির মুখে পড়ছিল, যার জন্য মেয়েটিকে আরো বেশি সুন্দর লাগছিল। জাংকুক ইতিমধ্যে শিওর হয়ে গেছে সে এর আগে এত সুন্দর মানুষ কোথাও দেখেনি। তার ভাবনার মাঝে যেহোপ আবার তাকে কল করে। কি রে জাংকুক, কখন আসবি? আজকে না চায়না থেকে আসা ক্লায়েন্টের সাথে আমাদের মিটিং আছে, ভুলে গেছিস? ও হ্যাঁ, আমি আসছি,
জাঙ্কু কল কেটে দিয়ে রেডি হয়ে অফিসে চলে যায়। রাত 11টা। কাজের চাপে জাঙ্কুকের কোনো কিছুর দিকে খেয়াল ছিল না। রাতে ডিনার করা হয়নি, তবে ম্যানশন থেকে বারবার একটা সার্ভেন্ট তাকে কল করছিল, যেটাতে জাঙ্কুক বেশ বিরক্ত হয়ে যায়। কি রে জাঙ্কুক, কে এতবার কল করছে? আরে মিনহু কল করছে। তাহলে ধরছিস না কেন? হয়তো মেয়েটার জ্ঞান ফিরেছে। কোন মেয়েটার কথা বলছিস তুই? জাঙ্কুকের কথাতে জেহব যেন আকাশ থেকে পড়েছে। সিরিয়াসলি ব্রো, মানে তুই মেয়েটার কথা ভুলে গেছিস? আরে তুই যখন অফিসে এসেছিলি তখনই তো আমাকে একটা মেয়ের কথা বলেছিলি। ওহো শিট, কাজের চাপে ভুলেই গিয়েছিলাম। তারপর জাঙ্কুক নিজে থেকে মিনহুকে কল করে। হ্যালো মাস্টার, আপনি কোথায়? তাড়াতাড়ি বাড়িতে ফিরে আসুন। আপনি কাল রাতে যে মেয়েটিকে ম্যানশনে এনেছিলেন সেই মেয়েটি অনেক বেশি উত্তেজিত হয়ে গেছে, তাকে কিছুতেই সামলানো যাচ্ছে না। হোয়াট? আমি এক্ষুনি আসছি বলে জাঙ্কুক ফোন রেখে দেয়। তারপর জেওপের সাথে নিয়ে ম্যানশনে ফিরে আসে। ম্যানশনে ফিরতে জাঙ্কুক কান্নার আওয়াজ আর চিল্লাচিল্লি শুনতে পায়। জাঙ্কুক তড়িঘড়ি করে কান্নার আওয়াজ অনুসরণ করে গিয়ে দেখে কয়েকজন মেয়ে মিলে মেয়েটিকে ধরে রেখেছে আর মেয়েটি ছোটার জন্য চেষ্টা করছে। পরক্ষণে মেয়েটি পায়ের দিকে চোখ পড়তে জাঙ্কুক থমকে যায়। মেয়েটির ডান পায়ের নিচে কাচের টুকরো ঢুকে আছে আর সেখান থেকে রক্ত ঝরছে। লিভ হার। জাঙ্কুকের আওয়াজে পুরো বাড়ি কেঁপে ওঠে আর সাথে মেয়েটিও স্তব্ধ হয়ে যায়। আই সেড লিভ হার। সাথে সাথে সবাই মেয়েটিকে ছেড়ে দেয়। ফ্লোর থেকে কাজগুলো তুলে নিয়ে সবাই বের হয়ে যাও এখান থেকে। জাঙ্কুকের কথা মতো জেহব বাদে সবাই চলে যায়। জাঙ্কুক মেয়েটির দিকে লক্ষ্য করলে দেখতে পায় মেয়েটি আস্তে আস্তে নিস্তেজ হয়ে যাচ্ছে। জেহব, ডক্টরকে কল কর, যত তাদের সম্ভব আসতে বল। জাঙ্কুক ফার্স্ট এড বক্সটা নিয়ে মেয়েটির পাশে এসে বসলো। মেয়েটি কান্না মিশ্রিত দৃষ্টিতে জাঙ্কুকের দিকে তাকালো। এগুলো কিভাবে হলো? আমি পাগল নই, আমি পাগল নই, বিশ্বাস করুন। মেয়েটি আস্তে বলা কথাগুলো শুনে এবং রিয়াকশন দেখে জাঙ্কুক বেশ অবাক হয়। কি বলেছে তুমি পাগল? তুমি মোটেও পাগল নও। হয়তো ওদের বুঝতে একটু ভুল হয়েছে। আর কিছু বলার আগে ডক্টর চলে আসে। সে এসে মেয়েটিকে ঘুমের ইনজেকশন দিতে মেয়েটি ঘুমিয়ে পড়ে। ডাক্তার, কি বুঝলেন? মিস্টার জিওন, এখনই কিছু বলা যাচ্ছে না। আপনি একটা কাজ করবেন, ওনাকে নিয়ে সকালে একবার আমার চেম্বারে আসবেন। ওকে ডক্টর। সকালবেলা জাঙ্কুক সোফাতেই ঘুমিয়েছিল, কিন্তু হঠাৎ করে জাঙ্কুক ঘুমের ঘোরে নুপুরের আওয়াজ শুনতে পায়। জাঙ্কুক উঠে একবার চারদিকে তাকালো। রুমে কাউকে দেখতে না পেয়ে জাঙ্কুক ব্যালকনিতে গেল। জাঙ্কুক ব্যালকনির কাছে যেতে মেয়েটি তার সাথে ধাক্কা খায়। জাঙ্কুক কিছু বলার আগে মেয়েটি ছিটকে দূরে সরে যায়। হ্যালো, হোয়াটসঅ্যাপ? আরে তুমি ভয় পাচ্ছ কেন? আপনি কি আমাকে মারবেন? দেখুন, আমি কিন্তু ইচ্ছা করে ধাক্কা খাইনি। আরে না না, কি বলছো? আমি তোমাকে মারতে যাব কেন? সত্যি মারবেন না? সত্যি মারবো না। এবার বলো তো আমাকে, তোমার নাম কি? নাম? আমার নাম? না না, আমি আপনাকে আমার নাম কেন বলতে যাব? কেন? আপনি তো অপরিচিত মানুষ, তাহলে আপনাকে নাম বলা ঠিক হবে না। ওহ, এই ব্যাপার। তাহলে চলো পরিচিত হই। আমার নাম জিওন জাঙ্কুক। আর তোমার? আমার নাম কি? উফ, আমার মনে পড়ছে না কেন। মানে তোমার বাড়ি কোথায়? একটা কাজ করো, আমাকে তোমার ঠিকানা বলো, আমি তোমাকে দিয়ে আসবো। জাঙ্কুক লক্ষ্য করলো কথাটা শুনে মেয়েটা কাঁপতে শুরু করেছে। হেই, কি হয়েছে তোমার? আমার নাম কি? আর আমার বাড়ি বা কোথায়? আমার তো কিছুই মনে পড়ছে না। বলেই মেয়েটি কান্না করতে লাগলো। জাঙ্কুক মেয়েটির মাথায় হাত দিয়ে বলল, সমস্যা নেই, তোমার সবকিছু মনে পড়ে যাবে। চলো আমরা এখন ডাক্তারের কাছে যাব। আচ্ছা। জাঙ্কুক মেয়েটিকে পড়ার জন্য নিজে কিছু পোশাক দেয়, জানিয়ে মেয়েটি ওয়াশরুমে যায় ফ্রেশ হতে। জাঙ্কুকও অন্য একটা ওয়াশরুমে ফ্রেশ হওয়ার জন্য বের হয়। মিনহু, এদিকে আসো তো। জি মাস্টার, বলেন। আমার আর ওই মেয়েটার জন্য ব্রেকফাস্ট রেডি করতে বলো। আমি আজকে অফিসে যাব না, তাই এখানে ব্রেকফাস্ট করব। কথাটা শুনে মিনহু যেন আকাশ থেকে পড়ে। কি হলো, এত অবাক হওয়ার কি আছে? না মানে মাস্টার, গত 3 বছরে আপনি এই প্রথম অফিসে যাবেন না বললেন। আসলে কি বলতো, মেয়েটাকে ওর ফ্যামিলি হাতে পৌঁছে না দেওয়া অবধি আমার শান্তি হবে না। আচ্ছা, কালকে হয়েছিলটা কি? আসলে মাস্টার, কালকে হয়েছিল, মেয়েটা যখন সেন্স ফেললো তখন সে সারা বাড়ি ঘুরতে শুরু করে দিয়েছিল। আর কিচেনে তখন হ্যাচান রান্না করছিল। মেয়েটা অদ্ভুতভাবে হ্যাচানকে গিয়ে জড়িয়ে ধরে, যার জন্য হ্যাচানের হাতে ছ্যাঁকা লেগে যায়। তাই হ্যাচান তাকে ধমক দিয়ে বলেছিল, পাগল নাকি তুমি? এভাবে কেউ কাউকে ভয় দেখায়? কেন আমাকে জড়িয়ে ধরেছো? তুমি তো আমাকে চেনো না।
মাস্টার তারপরে উনি আবার আপনার রুমে চলে গিয়েছিলেন। রোজা যিশু ওনার কাছে যেতে নিলে উনি খুব ভয় পেয়ে যায় আর গ্লাসটা ওদের দিকে ছুঁড়ে মারে। লাকিলি ওদের কিছুই হয় না, কিন্তু উনি অনেক উত্তেজিত হয়ে যায়। রোজা যিশু ওনাকে সামলাতে গেলে উনি দৌড়ে রুম থেকে বের হতে যায়, আর তখনই ওনার পায়ে কাঁচ ভাঙা ঢুকে যায়। জাংকুক মিনহুর থেকে সবকিছু শুনে ফ্রেশ হয়ে আবার নিজের রুমে চলে আসে। জাংকুক সোফাতে বসে ডাক্তারের সাথে কথা বলছিল। তখনই মেয়েটা ওয়াশরুম থেকে বের হয়। মেয়েটি গিয়ে বেডের উপর বসে। তখনই জাংকুক ফ্লোরে রক্ত দেখতে পায়। সারা রুমে পায়ের ছাপের সাথে রক্ত। জাংকুক ফোনটা কেটে দিয়ে মেয়েটার সামনে এসে বসে। তোমার পাটা একটু দেখি তো। মেয়েটি পা উঁচু করতে জাংকুক মেয়েটার পায়ে নতুন করে একটা ব্যান্ডেজ করে দেয়। তারপর তাকে ডাক্তারের কাছে নিয়ে আসে। ডাক্তার, কি বুঝলেন? আমি যেটা ভেবেছিলাম সেটাই হয়েছে মিস্টার জিওন। গাড়ির সাথে ধাক্কা খাওয়ার কারণে ওনার পুরনো সব স্মৃতি ওনার ব্রেন থেকে মুছে গেছে। কি বলছেন ডাক্তার? তাহলে ও কি আর কখনো সুস্থ হবে না? সেটা এখন আপাতত বলা যাচ্ছে না। খুব শীঘ্রই ওনার সবটা মনে পড়ে যেতে পারে, আবার সময়ও লাগতে পারে। না না, এটা কি করে হতে পারে? আমি সবকিছু কিভাবে ভুলে যেতে পারি? আমার কিছু কেন মনে পড়ছে না? কথাটি বলে মেয়েটি কাঁদতে কাঁদতে এক পর্যায়ে সেন্সলেস হয়ে পড়ে। ডাক্তার, এখন কি হবে? আমার মনে হয় ব্যাপারটা উনি মেনে নিতে পারছেন না। এরকম হতে থাকলে উনি যে কোনো সময় স্ট্রোক করতে পারেন। তাহলে এখন উপায় কি? ওনাকে এখন উত্তেজিত করাটা ঠিক হবে না। আপনি ওনার ফ্যামিলি মেম্বারের মতোই ওনার সাথে কিছুদিন বিহেভ করুন, তাতে হয়তো ওনার স্ট্রেস কিছুটা হলেও কমবে। এখন আপাতত ওনার জন্য একটা পরিচয়ের দরকার। আমি আমি কোথায়? কে আমি? বলে মেয়েটা মুহূর্তের মাঝে আবার উত্তেজিত হয়ে যায়। জাংকুক ওকে থামানোর জন্য বলে ওঠে, আরে তুমি এরকম কেন করছো? তোমার কি কিছু মনে নেই? আরে তোমার নাম তো ভি, আর তুমি তো আমার খালাতো বোন। কথাটি শুনে মেয়েটি একটু শান্ত হয়। জাংকুক এখনো তাকে জড়িয়ে ধরেই ছিল। কুল ডাউন, তোমার কিছু মনে নেই আমি জানি, কিন্তু তুমি আমার কাজিন ভি, এটাই সত্যি। তুমি আমার কাছে একদম সেফ আছো, সো শান্ত হও প্লিজ। জাংকুকের কথাতে ভি কিছুটা শান্ত হলে জাংকুক ভিকে নিজের বাড়িতে নিয়ে আসে। আমার নাম ভি। তোমার নাম ভি? ভি কেন? মানে ভি কারো নাম হয়, এটার মানে কি? আমি তো নিজেও জানি না, তখন এই নামটাই মাথায় এসেছিল। এখন কি বলি? কি হলো? ভি মানে ভিক্টরি। ওহ আচ্ছা, কিন্তু আমার তো কিছুই মনে পড়ছে না। সমস্যা নেই। আমি কিছু মনে করতে পারছি না, আর আপনি বলছেন সমস্যা নেই? মানে আমি বলতে চাইছি মনে না পড়লে কি করার আছে, আস্তে আস্তে সব মনে পড়ে যাবে, সো নো টেনশন। আচ্ছা, আমার বাবা মা কোথায়? আর এটা কার বাড়ি? কথাটা শুনে জাংকুক একটা ঢোক গিলল। এখন সে কি বলবে? যদি বলে বাবা মা নেই, ব্যাপারটা খারাপ হতে পারে। ভি আবার রিয়েক্ট করতে পারে। আরে তোমার তো দেখছি এটাও মনে নেই। তোমার বাবা তো তোমাকে আর তোমার মাকে ছেড়ে চলে গিয়েছিল। তারপর তুমি আর তোমার মা তো এখানেই থাকতে। তারপর কিছুদিন পর সেও অন্য একটা ছেলের সাথে চলে গিয়েছিল। কি? তারা এতটা খারাপ ছিল? অনেক খারাপ ছিল। তাই তো তুমি তারপর থেকে ওনাদের নামও শুনতে পারতে না। হ্যাঁ, আমি ওনাদের নাম এখনো শুনতে চাই না, কিন্তু আমি কিছু কেন মনে করতে পারছি না? আরে এত ভাবার কি আছে, মনে পড়ে যাবে। তার মানে আপনি আমার ভাই হন, তাই না? আমি কি আপনার সাথে ছিলাম এতদিন? না, তুমি আমার সাথে ছিলে না। তুমি তো পড়ালেখার জন্য লন্ডনে ছিলে, 2 দিন আগে দেশে ফিরেছো। আর সেদিনই তো তোমার কার অ্যাক্সিডেন্ট হয়েছিল, যার জন্য তোমার এই অবস্থা। জাংকুক নিজেও জানে না যে সে কি বলছে না বলছে, শুধু জানে ভিকে কিছুতে উত্তেজিত হতে দেওয়া যাবে না। যে করেই হোক ওকে বিশ্বাস করাতেই হবে। আর জাংকুকের প্ল্যান সফল হয়। ভি সবটাই বিশ্বাস করে নেয়। কিছুদিন এভাবেই কেটে যায়। জাংকুকের সাথে ভিয়ের খুব বেশি একটা কথাও হয় না, কারণ জাংকুক বেশিরভাগ সময়টাই অফিসে থাকে। কিন্তু এর মাঝে জাংকুক ভিয়ের পরিবারকে খুঁজে বের করার অনেক চেষ্টা করেছে। পেপারে কয়েকবার ছবিও দিয়েছিল, কিন্তু তাতে আরো ঝামেলা হয়েছে। প্রতিদিন নতুন নতুন লোক এসে নিজেকে ভিয়ের পরিবার বলে দাবি করতে থাকে, কিন্তু পর্যাপ্ত প্রমাণ দিতে পারে না, যার জন্য জাংকুক বিরক্ত হয়ে পেপারে ছবি দেওয়ার প্ল্যান বাতিল করে দেয়। তার এখন বিয়ের সবটা মনে না পড়া পর্যন্ত অপেক্ষা করা ছাড়া আর কোনো রাস্তা নেই। পরের দিন সকালে জাংকুক ব্রেকফাস্ট টেবিলে আসতে সেখানে ভিকে দেখতে পায়। তুমি আজকে এত সকালে উঠলে যে? কারণ আমার তোমার সাথে কিছু কথা আছে ভাইয়া। জাংকুক স্যান্ডউইচটা মুখে দিয়েছিল, তখনই ভিয়ের মুখে ভাইয়া ডাকটা শুনে তার গলায় খাবার আটকে যায়। এই কি হলো ভাইয়া? এই নাও পানি খাও। জাংকুক পানি খেয়ে কিছুটা শান্ত হয়। হঠাৎ ভাইয়া বলে ডাকলে যে? এটা আবার কেমন প্রশ্ন ভাইয়া? ভাইয়াকে ভাইয়া বলে ডাকবো না তো কি বলে ডাকবো? তা তো ঠিকই, কিন্তু অনেকদিন ধরে ডাকনি তো তাই বললাম। ও আচ্ছা। আরে এত ভাবার কিছুই নেই, তুমি কিছু একটা বলবে বলছিলে। ও হ্যাঁ ভাইয়া, আমার পড়াশোনা করা কি শেষ নাকি?
হঠাৎ এই প্রশ্ন কেন? না মানে তুমি তো আমাকে পড়াশোনার ব্যাপারে কিছু বলনি, তাই আর কি। ব্যাপারটা তো ভাবাই হয়নি। ভি, তুমি তো এতদিন লন্ডনে থেকে পড়াশোনা করেছো, তাই কিছুদিন আপাতত বিশ্রাম নাও, তারপর আমি তোমাকে একটা ভালো কলেজে ভর্তি করে দেব। কথাটা বলার সাথে সাথে ভি খুশি হয়ে আচমকা জাঙ্কুকের গালে কিস করে বসে, যাতে জাঙ্কুকের থেকে ভি বেশি অবাক হয়ে যায়। সরি ভাইয়া, আসলে আমি নিজেই বুঝিনি যে কি করে হয়ে গেল। ইটস ওকে ওকে ভি, আমি যাচ্ছি, কেমন লেট হয়ে যাচ্ছে আমার। কথাটা বলে জাঙ্কুক এক প্রকার পালিয়ে উঠে চলে আসে। এরপর ভিও খুশি হয়ে নিজের রুমে চলে যায়। তারপর 2 মাস কেটে যায়। জাঙ্কুক ভিকে একটা কলেজে ভর্তি করিয়ে দিয়েছে, তাও প্রায় 1.5 মাস হয়ে গেছে। ভি সবসময় জাঙ্কুককে বড় ভাইয়ের মতো টেক কেয়ার করে, তবে তার একটা বাজে স্বভাব আছে। সে একটু খুশি হলে জাঙ্কুকের গালে কিস করে ফেলে, যেটার জন্য পরে অনেকবার অবশ্য সরিও বলে। যদিও জাঙ্কুক এতে মাইন্ড করে না, সত্যি বলতে সে বেশ এনজয়ই করে। ইদানিং সে লক্ষ্য করছে ভিয়ের প্রতি তার একটা আলাদা ফিলিংস কাজ করে, তার সাথে সময় কাটাতেও ভালো লাগে তার। ভি অনেক সহজ সরল, হয়তো তার কারণে জাঙ্কুকের ভিকে অনেক বেশি ভালো লাগে। সে আর পারছে না ভিয়ের সবটা মনে পড়ার অপেক্ষা করতে। ডাক্তারও তাকে নিশ্চিন্ত হয়ে বলতে পারছে না, যার জন্য জাঙ্কুক ভিকে প্রপোজ করে ফেলার সিদ্ধান্ত নিয়েছে। সে যে ভিকে ভালোবাসে এতে সে কনফার্ম। জাঙ্কুক সপ্তাহখানেক ধরে সন্ধ্যাবেলাতে বাড়িতে ফিরে আসে, মাঝে মাঝে ছুটিও নেয়, শুধুমাত্র ভিয়ের সাথে সময় কাটানোর জন্য। প্রতিদিনের মতো জাঙ্কুক আজকেও সন্ধ্যা 7টায় বাড়িতে এসে পড়ে, তারপর সোজা ভিয়ের রুমের দিকে চলে যায়। বেশ কয়েকবার নক করার পরেও ভি দরজা না খুললে জাঙ্কুক ঘাবড়ে গিয়ে রুমে ঢুকে পড়ে এবং দেখতে পায় ভি ঘুমাচ্ছে। জাঙ্কুক একটা মুচকি হাসি দিয়ে ভিয়ের পাশে গিয়ে বসে আর ভিয়ের মাথায় হাত বোলাতে থাকে। ধ্যাত, আজকে তোমাকে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়তে হলো। তারপর জাঙ্কুক পকেট থেকে একটা আংটি বের করে সেটা দেখতে দেখতে বলে, ভেবেছিলাম তোমাকে আজকে প্রপোজ করব এটা দিয়ে। জানো তো, আমি অনেক বেশি এক্সাইটেড। আমিও জানি তুমি মনে মনে ঠিক আমাকে ভালোবাসো। আমি আর অপেক্ষা করতে পারছি না। যাক, ঘুমাচ্ছ যখন আর বিরক্ত করব না। বলে জাঙ্কুক উঠে যেতে নিলে তখনই ভির ফোনটা বেজে ওঠে। জাঙ্কুক ফোনের দিকে তাকাতে তার মাথায় রক্ত উঠে যায়, কারণ নম্বরটা মাই ড্যাডি দিয়ে সেভ করা ছিল। জাঙ্কুক একটা ঢোক গেলে ফোনটা রিসিভ করে কানে কাছে নেয়। বেবি, তোমাকে কতগুলো ফোন দিয়েছি, তুমি ধরনি কেন বলো তো? জানো আমার কত টেনশন হচ্ছিল। কথাটা শুনে জাঙ্কুক ইতিমধ্যে রাগে কাঁপতে শুরু করে দিয়েছে। কি হলো, তুমি কি রাগ করেছো? আচ্ছা, আমি তোমাকে একটা কিসি দিয়ে দিচ্ছি, এখনই তোমার রাগ কমে যাবে। মুহূর্তে জাঙ্কুক রাগ কন্ট্রোল করতে না পেরে ফোনটা ছুঁড়ে মারে, যার শব্দে ভিও তড়িঘড়ি করে ঘুম থেকে উঠে বসে। ভাইয়া তুমি? ভাইয়া? কে তোমার ভাইয়া? ভাইয়া 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 মাই ফুট। এই মেয়ে, শুনে রাখো, আমি তোমার ভাইয়া নই। কি হয়েছে? তুমি এরকম করছো কেন? কেন এমন করছি বুঝতে পারছিস না তুই, তাই না? জাঙ্কুক ভির হাত ধরে ভিকে বিছানা থেকে টেনে তোলে। ফোনের অপর পাশে ওটা কে ছিল? কার কথা বলছো তুমি? মাই ড্যাডি দিয়ে সেভ করা, ওটা কার নাম্বার? ভাইয়া ওটা তো ফাক ইউর ভাইয়া, ডোন্ট কল মি ভাইয়া এগেন। জাস্ট 2 মিনিট সময় দে, আমি এখনই বের করবো ওটা কে, আর একবার খুঁজে পাই আমি ওকে জানে মেরে ফেলবো। ওর সাহস হয় কি করে আমার কলেজার দিকে হাত বাড়ানোর? জাঙ্কুককে কন্ট্রোল করতে না পেরে এক পর্যায়ে ভি ভুলবশত জাঙ্কুককে চড় মেরে দেয়। ওটা সুহো ভাইয়া ছিল, আমার বান্ধবী হেইরিনের বয়ফ্রেন্ড, যার কথা তোমাকে আমি অনেকদিন বলেছি। আর ওটা আমার ফোন ছিল না, ওটা হেইরিনের ফোন ছিল, যেটা ভুলবশত চেঞ্জ হয়ে গিয়েছিল। কথাটা শোনা মাত্র জাঙ্কুক কান্নার মাঝেও হেসে ফেলে। জাঙ্কুক কিছু বলতে যাবে তার আগে ভি চলে যেতে নেয়। জাঙ্কুক ভিকে জড়িয়ে ধরে। থ্যাংক গড। ছাড়ো আমাকে, তুমি তো আমার ভাইয়া নাও। আমি থাকবো না এখানে, আমি এখনই চলে যাব। চলে যাবে মানে? কোথায় যাবে শুনি? যেদিকে আমার দু চোখ যাবে সেদিকে যাব। তাই নাকি? জাঙ্কুক তোমাকে যেতে দিলে তবে তো যাবে। কেন থাকবো আমি? কোন পরিচয়ে থাকবো? তুমি তো আমার ভাই হও না। মুহূর্তে জাঙ্কুক ভিকে ছেড়ে দিয়ে ভির সামনে হাঁটু গেড়ে বসে পড়ে। তারপর ভির হাতটা ধরে আংটিটা পরিয়ে দিয়ে একটা চুমু দেয়। ভি যেন এই মুহূর্তটার জন্যই ওয়েট করেছিল। তুমি থাকবে আমার পরিচয়ে, আমার ওয়াইফের পরিচয়ে। আই লাভ ইউ ভি, উইল ইউ ম্যারি মি? ভি খুশিতে যেন কথা বলতে ভুলে গেছে, সে শুধু মাথা নাড়িয়ে সম্মতি জানায়। জাঙ্কুক খুশি হয়ে ভিকে জড়িয়ে ধরে। তারপর 2 দিন পরে ভি আর জাঙ্কুকের বিয়েটা হয়ে যায়। খুব সুখে শান্তিতে ওরা থাকতে শুরু করে। ভিকে পেয়ে জাঙ্কুকের সাদা কালো দুনিয়াটাও রঙিন হয়ে যায়। জাঙ্কুক অবশ্য এখনো ভিকে ওর মেমোরি লসের ব্যাপারে সত্যিটা এখনো বলেনি। জাঙ্কুক ইদানিং মনে মনে এটা নিয়ে ভীষণ চিন্তায় থাকে। আহা জাঙ্কুক, আস্তে ব্যথা পাচ্ছি। নো বেবি, আই নিড মোর।
ভি শুনছো? হুম, তোমাকে একটা কথা বলার ছিল। তো বলো। রাগ করবে না তো? রাগ করার মতো কিছু বললে তো করবই। থাক, তাহলে আর বলবো না। কুকি, বলো প্লিজ। ভি, আসলে আগামীকালকে সকালে আমাকে 15 দিনের জন্য চায়নাতে যেতে হতো। কি? আগে শোনো তো, ওখানে আমাদের নিউ প্রজেক্টে যে ইনভেস্টমেন্ট করবে তার সাথে সামনাসামনি কথা না হলে সে ইনভেস্ট করতে রাজি হচ্ছে না। কুকি, আমি এতদিন তোমাকে ছাড়া কিভাবে থাকবো? আমি তো পারবো না একা একা থাকতে, আমার একটু ভালো লাগবে না। ভি, বাচ্চামো করো না প্লিজ। মিটিংটা অনেক বেশি ইম্পর্টেন্ট। আমার থেকেও বেশি? এটা কেমন কথা ভি? দেখো, তোমাকে আমি সাথে করে নিয়ে যেতাম, কিন্তু 2 দিন পর তো তোমার ফাইনাল এক্সাম শুরু হবে। আর এগুলো আমি কার জন্য করছি বলো তো? মিটিংটা যে অনেক বেশি ইম্পর্টেন্ট। আচ্ছা ঠিক আছে, কি আর করার। তুমি চিন্তা করো না কুকি, 2 সপ্তাহই তো, আমি ঠিক ম্যানেজ করে নেব। তবে তার জন্য আমার এক্সট্রা আদর চাই। কথাটা শুনে জাঙ্কুক প্রথমে চমকে গেলেও একটা হাসি দিয়ে থেকে জড়িয়ে ধরে। ইয়েস বেবি, হোয়াই নট। দেখতে দেখতে 14 দিন কেটে গেছে। জাঙ্কুক কালকে সকালে ফ্লাইটে চলে আসবে। আজকে ভিয়েরও লাস্ট এক্সাম ছিল। ভি এক্সাম দিয়ে বাড়িতে ফিরছিল, কিন্তু তখনই তাদের গাড়িটা স্ট্রাইকের কবলে পড়ে। গাড়ির সামনে পিছে অনেক বেশি ভিড় দেখে ভি অনেক বেশি ভয় পেয়ে যায়। মিনহু, কি হলো? ম্যাম, যেটা ভয় পেয়েছিলাম সেটাই হচ্ছে। ম্যাম, এই যে রাস্তার পাশে দোকানটা আছে না, আপনি ওখানে কিছুক্ষণ দাঁড়ান, আমি গাড়িটা যত তাড়াতাড়ি সম্ভব পার্ক করে আসছি। আপনি কিন্তু কোথাও যাবেন না এখান থেকে। তে মিনহুর কথা মতো গাড়ি থেকে নেমে দাঁড়ায়। মিনহু যায় গাড়িটা একটু সাইডে পার্ক করতে, কিন্তু এসে আর সেখানে ভিকে পায় না। মিনহু তন্ন তন্ন করে জায়গাটা খুঁজে দেখে, কিন্তু ভিকে কোথাও পায় না। উফ, আমি কেন যে ওনাকে এখানে দাঁড়াতে বললাম, এখন আমি কি যে করি। 1 সেকেন্ড, উনি আবার ম্যানশনে চলে যায়নি তো? যাই গিয়ে দেখি। অন্যদিকে ভি সেখানে নামার কিছুক্ষণ পরেই সেখানে মারামারি শুরু হয়ে যায়। ভি উপায় না পেয়ে সেখান থেকে দৌড়ে পালাতে থাকে। তার পেছনেও কয়েকটা ছেলে আসতে থাকে। দৌড়াতে দৌড়াতে ভি একটা হসপিটালের সামনে এসে পড়ে। ভি ভাবে ছেলেগুলো হয়তো আর আসছে না, এতক্ষণ হাঁটার কারণে সে ক্লান্ত হয়ে গেছে। আর তাই সে একটু থেমে যায়। আর তখনই ভির মাথায় কেউ সজোরে একটা বাড়ি মারে। ভি আঘাতটা সামলে নিয়ে আবার দৌড়াতে থাকে এবং হসপিটালের ভেতরে ঢুকে পড়ে। ছেলেগুলো অবশ্য আর সেদিকে যায় না। ছেলেগুলো মূলত নারী পাচারকারী ছিল, স্ট্রাইকের সুযোগে মেয়েদের ধরতে বের হয়েছিল। আজকে একটুকুর জন্য ভি এই যাত্রা বেঁচে যায়, কিন্তু হসপিটাল ঢোকার সাথে সাথেই ভি কারোর সাথে ধাক্কা খায়। এমনিতেই তার মাথা থেকে ব্লিডিং হচ্ছিল। ধাক্কা খাওয়ার সাথে সাথে সে পড়ে যেতে নেয়, কিন্তু সামনের লোকটা তাকে ধরে ফেলে। ভি তার চেহারা দেখার আগে জ্ঞান হারায়, আর সামনের লোকটা ওকে দেখা মাত্রই চিৎকার দিয়ে বলে ওঠে, তেইয়ং, তুই? অন্যদিকে ভিকে পাওয়া যাচ্ছে না শুনে জাঙ্কুক পাগল প্রায়। সে লাস্ট মিটিং ক্যান্সেল করে তাড়াতাড়ি ইমার্জেন্সি টিকিট কেটে রাতের মধ্যেই কোরিয়াতে ব্যাক করে। ম্যানশনে ফিরে সে সবটা জানতে পারে। জাঙ্কুক তারপর সব জায়গায় খুঁজতে শুরু করে, কিন্তু ভিকে কোথাও আর খুঁজে পায় না। ভি, কোথায় তুমি জান? এভাবে কেন আমাকে শাস্তি দিচ্ছ জান? আমি আর পারছি না, ফিরে এসো না প্লিজ। অলরেডি 3টা মাস হয়ে গেছে। আমি আর যাবো না কোথাও তোমাকে রেখে, আই প্রমিস। সেদিন তুমি জানতে চাইছিলে না কোনটা বেশি ইম্পর্টেন্ট? আরে তুমি বেশি ইম্পর্টেন্ট। আর আর যাবো না, প্লিজ ফিরে এসো। যদি এভাবে চলে যাবে তবে কেন এসেছিলে? কেন আমাকে স্বপ্ন দেখতে শিখিয়ে এভাবে নিঃস্ব করে দিয়ে চলে গেলে? বলেই কাঁদতে থাকে জাঙ্কুক আর ড্রিঙ্কস করতে থাকে। ড্রিঙ্কস করতে করতে এক পর্যায়ে সে সেন্সলেস হয়ে যায়। কেউ বরাবরের মতো জাঙ্কুককে বেডে নিয়ে গিয়ে শুইয়ে দেয়। সে জাঙ্কুককে আর এভাবে দেখতে পারছে না। এবার তাকে কিছু একটা করতে হবে। এভাবে চলতে থাকলে জাঙ্কুক নির্ঘাত কোনো অঘটন ঘটিয়ে ফেলবে। সকালবেলা জাঙ্কুক ড্রিঙ্কস করছিল আর যেহো পাশে ব্রেকফাস্ট নিয়ে বসে আছে। জাঙ্কুক, ভাবিকে ঠিক পেয়ে যাব, তুই প্লিজ এত ড্রিঙ্কস করিস না। তুই গত 3 দিন ধরে কিচ্ছু খাসনি, এভাবে তো তুই মরেই যাবি। মরে যেতেই তো চাই। তুই একটা কাজ কর, যেহো প্রাইজের পরিমাণ 10 লাখের থেকে 10 কোটি টাকা করে দে। এসব তুই কি বলছিস? তুই কি শিওর যে এভাবে আমরা ভাবিকে পাবো? জাস্ট শাট আপ। যা বললাম তাই কর। যে হোক কথা না বাড়িয়ে তাই করলো। প্রতিদিন সব নিউজ পেপারে জাঙ্কুক ভিড় ছবি দিচ্ছে, আর খুঁজে দিতে পারলে প্রাইজও ঠিক করে রেখেছে। তার সাথে লোক লাগিয়ে খোঁজা তো আছে, পুলিশ কমপ্লেনও করেছে সে। কিন্তু এত কিছু করার পরও সে কেন যে ভিকে খুঁজে পাচ্ছে না সেটাই বুঝতে পারছে না। সকাল সকাল প্রতিদিনের মতো নিউজ পেপার পড়ছে আর কফির কাপে চুমুক দিয়ে যাচ্ছে আয়ু। কাঙ্ক্ষিত খবরটা দেখে বরাবরের মতোই তার মুখে হাসি ফুটে ওঠে, কিন্তু আজকে সে বেশ অবাক হয়ে গেছে। তখনই সেখানে তার বোন জিন আসে। আয়ু তাড়াহুড়ো করে নিউজ পেপারটা লুকিয়ে ফেলে। কি রে, রেডি হচ্ছিস না কেন? কখন যাবি? এই তো আপু, এখনই যাচ্ছি রেডি হতে। কিন্তু তে, সুগা, জিমিন ওরা কোথায়? ওদের কথার মাঝে সেখানে তে আর জিমিন এসে হাজির হয়।
এই জানটি আমরা রেডি, চলো। সে কি সুগা যাবে না? না মা, ওর তো অনেক কাজ আছে, আর 3 দিন পর ওর ছোট বোনের বিয়ে বলে কথা। ও আমাদের শপিং মল থেকে পিক করে নেবে। ও আচ্ছা, তোরা একটু থাক, আমি রেডি হয়ে জেনিকে নিয়ে একেবারে আসছি। আয়ু কোনো রকমে নিউজ পেপারটা লুকিয়ে নিয়ে নিজের ঘরে চলে যায়। ভাবি তুমি কি পরবে বলো তো? আমি তো শাড়ি নেবতে, আর তোমার জন্য লাল টুকটুকে একটা শাড়ি নেব, কেমন? ওদের খুশি দেখে জিন একটা স্বস্তির নিঃশ্বাস ফেললো, আর ভাবতে লাগলো 3 মাস আগে কিভাবে তারা হঠাৎ করে তাদের হারিয়ে যাওয়া মেয়েটিকে খুঁজে পেয়েছিল। সেদিন ওই হসপিটালেতে যার সাথে ধাক্কা খেয়েছিল সে ছিল তার ভাই সুগা। সুগা একজন ডাক্তার, যদিও তাদের বাড়ি বুসান, কিন্তু সেদিন সুগা সেউল হসপিটালে তার একজন পেশেন্টকে দেখতে গিয়েছিল। তখনই সৌভাগ্যবশত সে তেকে পেয়ে যায়, কিন্তু তে গত 9 মাসে সবকিছু ভুলে যায়। সে সেই 9 মাস কোথায় ছিল কিছুই তার মনে নেই। আর 1 বছর আগে তে যেদিন বাড়ি থেকে পালিয়ে গিয়েছিল সেদিন তের বিয়ে ছিল, কিন্তু তে সে বিয়েতে রাজি ছিল না, কারণ তে কাই নামের একটা ছেলেকে ভালোবাসতো। কিন্তু তের বাবা মা কাই নামের ছেলেটাকে একদম পছন্দ করতো না, তাই বাধ্য হয়ে তেকে সেদিন বিয়ের আসর থেকে পালিয়ে যেতে হয়। কিন্তু পরে তে কাইয়ের থেকেও পালিয়ে গিয়েছিল, কারণটা অবশ্য কেউ জানে না, কাউকে বলেও নি। জিজ্ঞাসা করলে তে বলে তার কিছুই মনে নেই। সেদিন বিয়ের আসর থেকে কাইয়ের সাথে পালিয়ে গিয়েছিল, তখন কাই তাকে পানি খেতে দিয়েছিল। তারপর থেকে তার আর কিছু মনে নেই। কাইকে জিজ্ঞেস করার পর সে বলে তেকে নাকি সে সেদিন হারিয়ে ফেলেছিল। আর এখন যেহেতু সবকিছু ঠিকঠাক আছে আর তেও কাইকে ছাড়া কাউকেই বিয়ে করবে না, তাই এক প্রকার বাধ্য হয়ে কিম ফ্যামিলি কাইয়ের সাথে তের বিয়েতে রাজি হয়। আর 3 দিন পরেই ওদের বিয়ে। মা, কাইকে ফোন দিয়ে আসতে বললে ভালো হতো না? হ্যাঁ বল, সমস্যা নেই। অন্যদিকে আয়ু রুমে এসে দেখে তার মেয়ে জেনি রেডি হচ্ছে। মা, এই কি তুমি এখনো রেডি হওনি? আর এসব বাদ দে, দেখ এটা। বলেই আয়ু জেনির হাতে কাগজটা ধরিয়ে দিল। জেনি তো খবরটা দেখে বেহুশ হয়ে যাওয়ার উপক্রম। মা, ফোনটা কোথায়? তাড়াতাড়ি দাও, ফোন দাও। আরে আস্তে, এত লাফাস না তো, তোর বাবাকে আগে ফোন দিয়ে জানাতে হবে। এই 1 বছরে খবরের কাগজের পেছনে তার টাকা খরচ করে লাভই হয়েছে বল। মা, বাবাই তো প্ল্যান করে এই খবরের কাগজ থেকে এই পেজটা সরিয়ে দিত, তাই না? আরে সুগা তো হচ্ছে ওদের পালিত ছেলে, তাই আমরা ভেবেছিলাম তে যেহেতু হারিয়ে গেছে এখন সব সম্পত্তি আমরা আত্মসাৎ করতে পারবো। কিন্তু এই মেয়েকে দেখ, ঠিকই আবার চলে এলো। কিন্তু এই পাগল লোকটা আবার কে সেটাই তো বুঝতে পারছি না, কেন সে থেকে পাওয়ার জন্য এত টাকা দিতে প্রস্তুত। আরে মা, এত ভেবো না তো, তাড়াতাড়ি কল করো, আমাদের হাতে তো আর বেশি সময় নেই। আর 3 দিন পরেই তো তিয়াপুর বিয়ে। আর কাইকে তো চেনই, ও কতটা লোভী। ওর সাথে একবার আপুর বিয়ে হয়ে গেলে আমরা এই সম্পত্তি থেকে এক কানা করিও পাবো না। কিন্তু জেনির কথা শুনে আয়ু তখনই পেপারে দেওয়া নম্বরে কল করলো। বিকেলবেলা কিম ফ্যামিলির সব মেয়েরা শপিং করতে ব্যস্ত, তাদের সাথে কাইও আছে। তারা শপিং করে বের হচ্ছিল, তখনই তে মাথা ঘুরে পড়ে যেতে নেয়। জিমিন তের কাছে থাকাতে তেকে ধরে ফেলে। সবাই সামনে থাকাতে বিষয়টা কেউ খেয়াল করে না। তে, তুমি ঠিক আছো তো? হ্যাঁ ভাবি, আমি ঠিক আছি। না তে, আমার তোমাকে ঠিক বলে মনে হচ্ছে না। তোমাকে আমি এর আগেও বেশ কয়েকবার মাথা ঘুরিয়ে পড়ে যেতে নিতে দেখেছি। তে, তোমার কি শরীর খারাপ লাগছে? আমাদের কিন্তু ডাক্তারের কাছে যাওয়া উচিত। আরে ভাবি, তুমি চিন্তা করো না তো, আমার শরীরটা একটু দুর্বল লাগছে আর কি। ওহ আচ্ছা, ঠিক আছে। রাতে বাড়িতে ফিরে তুমি আমার রুমে একবার এসো তো, তোমার সাথে আমার কিছু কথা আছে। আচ্ছা ঠিক আছে ভাবি। যে হোক, আমরা কিসের জন্য অপেক্ষা করছি বলতো? ভি বুসানে আছে, আমাদের এখনই কি রওনা দেওয়া উচিত নয়? জাঙ্কুক, একটা কথা ভেবে দেখেছিস, যদি ওটা ভাবিই হয় তাহলে সে কেন তোর কাছে ফিরে আসছে না? আমার তো মনে হচ্ছে এটা কোনো একটা ট্র্যাপ। কেউ হয়তো এতগুলো টাকার লোভে আমাদের ভুলভাল তথ্য দিয়ে আমাদেরকে ফাঁসাতে চাইছে। তার উপর সে তো এটাও বলেছে, তাই না, টাকা না দিলে সে পুরো জায়গার নামটাও বলবে না। জাঙ্কুক, বুসান অনেক বড়, আমরা সারা জীবন খুঁজেও পাবো না, বুঝলি? এখন তাহলে কি করব? হাত পা তুলে বসে থাকবো? নো ব্রো, ওই মহিলাকে আবার কল কর, বল তাকে আমরা এখন কোনো টাকা দিতে পারবো না, আগে প্রমাণ দিক ওখানে ভাবি আছে, তারপর টাকা পাবে। জাঙ্কুকও তাই করলো। আয়ু প্রমাণ স্বরূপ তের একটা ভিডিও করে জাঙ্কুককে পাঠিয়ে দিল। ব্যাস, এখন আর জাঙ্কুককে কে আটকাতে পারে? হলো তো এবার বিশ্বাস? ওটাই আমার ভি। জাঙ্কুক শোন, আমাদের আগে শিওর হতে হবে, বুঝলি? আগে আমরা ওখানে গিয়ে শিওর হব যে ওটাই ভাবি, তারপর আমাদের পরিচয় সবাইকে জানাবো, তার আগে না, বুঝলি? ওকে, তুই যা ইচ্ছা কর, শুধু ভিকে ফিরিয়ে দে আমায়। আমি আর পারছি না ওকে ছাড়া থাকতে। রাতের বেলা তে জিমিনের রুমে বসেছিল। সুগা এখন হসপিটাল থেকে ফেরেনি। তে, তোমার পিরিয়ড লাস্ট কবে হয়েছিল? কথাটা শোনা মাত্র তের মুখ হা হয়ে যায়। হঠাৎ এই প্রশ্ন কেন? তবে পরক্ষণে তার চিন্তা হতে শুরু করে, কারণ তার মনে নেই লাস্ট কবে তার পিরিয়ড হয়েছিল। তবে গত 3 মাস ধরে তার পিরিয়ড হয়নি। কি হলো? এই প্রশ্ন করার কোনো মানে হয় ভাবি? আরে তুই বলোই না। 3 মাস ধরে তো হয়নি, এটাই মনে আছে। লাস্ট কবে হয়েছিল তা মনে নেই।
কথাটা শুনে জিমিন চোখ গোল গোল করে তের পেটের দিকে তাকায়। তেও তার দৃষ্টি অনুসরণ করে সেদিকে তাকায়। তে, তোমার কি মনে হচ্ছে না তোমাকে অন্যরকম দেখাচ্ছে দিন দিন? ওহো ভাবি, প্লিজ তুমি অন্তত আমাকে মোটা বলো না। ভাইয়া আমাকে দেখলে মোটু মোটু বলে খেপায়। তাছাড়া মাও বলে আমাকে নাকি মোটা দেখতে লাগে। ভাবা যায়? ভাবি, সত্যি কি আমাকে মোটা দেখতে লাগে? আমি তো বেশি খাইও না মোটা হয়ে যাচ্ছি বলে। তে তো বকবক করে যাচ্ছে, এদিকে জিমিন গভীর ভাবনায় ডুবে আছে। হঠাৎই জিমিন বসা থেকে উঠে ড্রয়ার থেকে কিছু একটা বের করে এনে তের হাতে দেয়। ভাবি, এটা তো প্রেগন্যান্সি টেস্ট কিট। আমি এটা দিয়ে কি করবো? তে প্লিজ কোনো প্রশ্ন না করে জাস্ট আমি যা বলছি তাই করো। তুমি এখনই গিয়ে টেস্ট করবে। বাধ্য হয়ে থেকে জিমিনের কথা শুনতেই হয়। তে একদম শিওর ছিল যে সে প্রেগনেন্ট নয়। আরে তার তো এখনো বিয়েই হয়নি, তাই না? কিন্তু তের পায়ের নিচ থেকে মাটি সরে যায় তখন, যখন সে কিটটাতে পজিটিভ চিহ্ন দেখে। সে যেন নিজের চোখে বিশ্বাস করতে পারছে না। তে, বেবিটা কার? এটা কেমন প্রশ্ন ভাবি? আমি কি করে জানবো? তোমার কি মনে হয় আমি জানি? আজব তে, তুমি কেমন? হ্যাঁ, তোমার পেটে একটা বাচ্চা আছে আর তুমি জানোই না সেটা কার? হাউ ফানি। সত্যি ভাবি, আমি জানি না, বিশ্বাস করো। সে যাই হোক, এখন তুমি কি ভাবছো তে? কি করবে এখন তুমি? বিয়ের আগে আমি কি করে প্রেগনেন্ট হতে পারি? তাছাড়া বাচ্চাটা কার আমার তো সেটাই মনে নেই। এই অবস্থাতে এই বেবিটাকে রাখা সম্ভব হবে না ভাবি। কেউ জানার আগে আমাকে অ্যাবর্শন করে ফেলতে হবে। তে, আর ইউ সিরিয়াস? ইয়েস ভাবি, আই এম সিরিয়াস। কিন্তু কোন ব্যাপারে? সুগার কথা শুনেতে তাড়াতাড়ি কিটটা লুকিয়ে ফেলে। সুগার সবেমাত্র হসপিটাল থেকে বাসাতে ফিরেছে। আরে ভাইয়া, কালকে তো মেহেন্দি আর সঙ্গীত হবে, সেটা নিয়ে আমি ভাবির সাথে কথা বলছিলাম। ওহ আচ্ছা, ঠিক আছে, বাকি কথা কালকে বলবি। এখন যা, নিজের রুমে যা। তে আর কিছু না বলে নিজের রুমে চলে যায়। সকাল 6টা, কিম বাড়ির সামনে একটা বড় গাড়ি এসে থামে। গাড়ি থেকে জাঙ্কুক আর জেহব বের হয়। আয়ুকে অর্ধেক টাকা দেওয়ার পর আয়ু বাড়ির ঠিকানা বলে দিয়েছে, আর বাকি টাকা তাদের কথা অনুযায়ী কাজ করার পরেই দেবে বলে জানিয়েছে জাঙ্কুক। জাঙ্কুক আর জেহব বেশি কিছু না ভেবে লাগেজ নিয়ে বাড়িতে ঢুকে পড়ে। আয়ু তখন ড্রয়িং রুমে বসেছিল, হয়তো ওদের জন্যই ওয়েট করছিল। কি কি করতে বলেছিলাম করেছেন তো? আপনাদের থাকার কোনো সমস্যা হবে না এই বাড়িতে। আয়ু, ওরা কারা? আরে আপু, তোমাকে না বলেছিলাম আমার ননদের ছেলেরা কিছুদিন এসে থাকবে এখানে? ওরাই তারা যাদের কথা বলেছিলাম। উনি হচ্ছে, মানে ও হচ্ছে জাঙ্কুক আর ও হচ্ছে জেহব। আর বাচ্চারা, উনি হচ্ছে আমার বোন, জেনির খালা হয়, মানে সম্পর্কে তোমাদেরও আন্টি। ওহ, আসসালামু আলাইকুম আন্টি। ওয়ালাইকুম আসসালাম বাবা। তোমরা এসেছো তাতে আমি অনেক বেশি খুশি হয়েছি। তোমাদের যতদিন খুশি তোমরা এখানে থাকবে, কোনো সমস্যা নেই, বুঝলে? ইয়নজুন, ওদেরকে উপরে গেস্ট রুমটা দেখিয়ে দাও তো। জিনে কথাতে ইয়নজুন জাঙ্কুক আর জেহবকে নিয়ে উপরে গেস্ট রুমে চলে যায়। আপনারা ফ্রেশ হয়ে কিছুক্ষণ রেস্ট নিয়ে তারপর নিচে ব্রেকফাস্ট করতে আসুন, কেমন? আমি এখন যাচ্ছি। ইয়নজুন চলে যাওয়ার পর জেহব, আমরা এখন কি করব? যদি আমরা কনফার্ম হয়ে যাই ওটাই ভিড়, তখন কি আমরা সবাইকে আমাদের পরিচয়টা বলে দেব? অবশ্যই, কেন না। ব্রেকফাস্ট টেবিলে কিম বাড়ির সবাই একসাথে বসে ব্রেকফাস্ট করছিল, শুধু তে বাদে। তখনই সেখানে জাঙ্কুক আর জেহব এসে উপস্থিত হয়। ওদের দুজনকে দেখে জিন, আয়ু আর জেনি বাদে সবাই অবাক হয়ে যায়। ওরা কারা জিন? আরে কালকে রাতে না আয়ু বলেছিল ওর ননদের ছেলেরা আসবে, ওরাই হচ্ছে তারা। ওহ তাই নাকি? এসো এসো, বসো তোমরা। জিন, তোমার কিন্তু আমাদেরকে আগেই বলা উচিত ছিল। আসলে বিয়ের ঝামেলায় ভুলেই গিয়েছিলাম বলতে। বিয়ের কথাটা শোনা মাত্র জাঙ্কুক আর জেহব দুজনই বেশ অবাক হয়ে যায়, কারণ তের বিয়ে সম্পর্কে আয়ু তাদের কিছুই বলেনি। ওরা কিছু না বলে খেতে বসে পড়ে। তখনই তে সেখানে এসে উপস্থিত হয়। তেকে দেখা মাত্রই জাঙ্কুক খাবার খাওয়া বাদ দিয়ে ওর দিকে তাকিয়ে থাকে। তে বিষয়টা খেয়াল করলেও কিছু বলে না। তে টেবিলে অন্য পাশে খালি সিটে বসে, একদম জাঙ্কুকের সামনাসামনি। জাঙ্কুক এখনো তের দিকে তাকিয়ে আছে। সে যেন এখনো বিশ্বাসই করতে পারছে না যে ভি তাকে দেখেও না দেখার মতোই ভান করছে, যেন জাঙ্কুককে সে চেনেই না। মা, ওনারা কারা? তে, ওনারা হচ্ছে জেনির ফুফাতো ভাই। ওহ আচ্ছা। ওদের কথা শুনে জাঙ্কুকে গলা দিয়ে যেন খাবারই নামছে না। সত্যি কি এটা ভি? যদি ভি হয়ে থাকে তাহলে কেন এমন করছে? দুজন মানুষের মাঝে কি এতটা মিল থাকাও সম্ভব? ইয়নজুন আন্টি, আমার বানানা মিল্কশেক কোথায়? তের কথা শুনে বাড়ির সবাই তের দিকে অদ্ভুত দৃষ্টিতে তাকায়। কি হয়েছে? তোমরা সবাই আমার দিকে এভাবে কেন তাকিয়ে আছো? তে, তোর কি হয়েছে সত্যি করে বল তো। আমার আবার কি হবে? কিছু হয়নি বলছিস? তুই তো কখনো বানানা মিল্কশেক পছন্দই করতি না। তুই তো সবসময় স্ট্রবেরি মিল্কশেক খেতি। এখন তাহলে কি হলো হঠাৎ করে? তো তাতে কি হয়েছে বলো তোমার?
এখন কি তোমাদের আমার খাওয়া নিয়ে প্রবলেম? আরে মা, তুই রেগে যাচ্ছিস কেন? আমাদের কোনো প্রবলেম নেই, তোর যা ইচ্ছা তুই খা। তারপর ইয়নজুন তের কথা মতো বানানো মিল্কশেক নিয়ে এসে তের সামনে রাখে। জাংকুক আর চোখে তেকে দেখছে আর মনে মনে ভাবছে, ওনার মায়ের কথা অনুযায়ী এই মেয়েটাও ভিয়ের মতোই স্ট্রবেরি মিল্কশেক পছন্দ করত। কিন্তু তাহলে হঠাৎ করে হলো কি? স্ট্রেঞ্জ, বানানো মিল্কশেক তো আমার পছন্দের, ও তো কখনোই এটা খেত না। খাবার খাওয়া শেষ হলে তে বলে, মা কিছু কথা ছিল। হ্যাঁ তে বল। আসলে মা, গতকালকে কেনাকাটা করার সময় আমার কিছু জিনিস আনা হয়নি। সে কি জিনিস? ওগুলো মেয়েদের জিনিস, তোমরা বুঝবে না। তাই নাকি? সে যাই হোক তে, তুই সার্ভেন্টদেরকে বলে দে তোর কি কি লাগবে। তোর এখন একা একা কোথাও যেতে হবে না। না মা, আপনি চিন্তা করবেন না, আমি তো আছি, আমি যাবো তের সাথে। আমি তের সাথে গেলে নিশ্চয়ই আপনার কোনো প্রবলেম হবে না। না, তোমরা দুজনে গেলে আমার কোনো প্রবলেম নেই, যাও তোমরা। কথাটা শুনে খুশি হয়ে তে জিমিনের গালে একটা কিস করে ফেলে। থ্যাংক ইউ সো মাচ ভাবি, তুমি পৃথিবীর সবচেয়ে বেস্ট ভাবি। তের বিহেভিয়ার দেখে সবাই হাসতে লাগে, কিন্তু জাংকুক অনেক বেশি অবাক হয়ে গেছে ইতিমধ্যেই। সে এতক্ষণ ধরে ভাবছিল যে এ কখনোই ভি হতে পারে না, কিন্তু এখন সে পুরোপুরি নিশ্চিত যে এই তেই হচ্ছে তার ভি। তাহলে তোরা এখনই বেরিয়ে পড়, বিকালবেলা তো আবার তের মেহেন্দি আর সঙ্গীতের আয়োজন করা হবে। আচ্ছা। তারপর সবাই উঠে যে যার রুমে চলে যায়। কিছুক্ষণ পর জিমিন আর তেও বাড়ি থেকে বেরিয়ে পড়ে। তে, তুমি কি শিওর যে তুমি বেবিটাকে অ্যাবর্শন করিয়ে ফেলবে? হ্যাঁ ভাবি, আমি তো সবসময় এটা লুকিয়ে রাখতে পারবো না। আমি ইদানিং খেয়াল করছি যে আমার টেস্টেরও পরিবর্তন হয়েছে, আর আমি এখন ড্যাম শিওর যে বেবিটার জন্যই এমনটা হচ্ছে। তাই অ্যাবর্শনই একমাত্র রাস্তা। জিমিন জানে তে বাধ্য হয়ে এটা বলছে, তাছাড়া তার কাছে আর কোনো রাস্তা নেই। এদিকে রুমে এসে জাংকুক একদম ভেঙে পড়ে। যেহব জাংকুককে সান্ত্বনা দিচ্ছিল ঠিকই, কিন্তু জাংকুককে কিছুতেই সামলাতে পারছিল না। জাংকুক, তুই শান্ত হ প্লিজ, আমরা একটা না একটা উপায় ঠিকই বের করে ফেলবো। আমি কি করে শান্ত হব বলতে পারিস যেহব? বিয়ে আমাকে ভুলে গেছে, ও আমাকে চিনতে পর্যন্ত পারছে না। আর তার উপর দুদিন পর ওর বিয়ে, বুঝতে পারছিস যেহব আমি এখন কি করব? ওদের কথার মাঝে সুগা ঘরে প্রবেশ করে। আপনি? হ্যাঁ আমি। আর তোমরা এতক্ষণ ধরে যা যা কিছু বলেছো আমি দুর্ভাগ্যবশত সবকিছু শুনে ফেলেছি। দেখুন, আপনি যা ভাবছেন তা। হ্যাঁ যেহব, উনি যা শুনেছেন সবটাই সত্যি। ও ওনাদের কাছে তে হলেও আমার কাছে ভি, আমার ওয়াইফ। মানে কি বলছেন আপনি এসব? যা শুনেছেন তাই। আর আমি কি করে বিশ্বাস করব? আমার কাছে প্রমাণ আছে যে ও আমার বউ, আর হারিয়ে যাওয়ার পর থেকে আমার কাছে ছিল ও। বলে জাংকুক নিজের ফোনে থাকা ভি আর ওর ছবি সুগাকে দেখায়, তার সাথে ম্যারেজ সার্টিফিকেটও দেখায়। সুগা এবার বিশ্বাস না করে পারে না। ওয়েট, তার মানে ও বিবাহিতা? তাহলে এই বিয়েটা তো কিছুতেই হতে দেওয়া যাবে না। হ্যাঁ প্লিজ আমাদেরকে হেল্প করুন, আমি ওকে অনেক বেশি ভালোবাসি, আমি ওকে হারিয়ে ফেলতে পারবো না, মরেই যাবো যদি ও অন্য কারো হয়ে যায়। কুল ডাউন, আপনারা যখন এতটা দূর এসেই পড়েছেন আমি কি আর বাধা দেওয়ার? আর তাছাড়া তে তো আপনার বউ। তে বাড়িতে আসলে ওর সাথে আপনি কথা বলবেন, আর তারপর বাড়ির লোকদের যা কিছু বলা লাগে আমি বলবো। আল্ট্রাসাউন্ডের রিপোর্ট দেখে বোঝা যাচ্ছে বেবিটার বয়স অলরেডি 4 মাসের মতো হয়ে গেছে। আর আপনি কেমন যে নিজেই বলতে পারছেন না কয় মাস হয়েছে? আসলে যাক বাদ দিন, অ্যাবর্শন করতে চাইছেন তো? দেখুন, আপনার বয়স অনেক কম, তার উপর এটাই আপনার প্রথম বেবি, তাই অনেকটা রিস্ক রয়েছে। তাই এই মুহূর্তে অ্যাবর্শন করতে হলে বেবির বাবাকে লাগবে। এটাই তো সমস্যা ডাক্তার, আমি জানি না বাচ্চাটার বাবা কে। হোয়াট? তে তারপর ডাক্তারকে বিস্তারিতভাবে সবকিছু বলে। সবকিছু শোনার পর ডাক্তার কিছুতেই অ্যাবর্শন করতে রাজি হয় না, কারণ তার গার্জিয়ান ছাড়া এত বড় রিস্ক নিতে পারবে না। তাহলে আমি এখন কি করতে পারি ডাক্তার? আপনি একটা কাজ করুন, আপনার বাবা মাকে নিয়ে আসুন, ওনারা দায় নিতে রাজি হলে আমাদের কোনো প্রবলেম নেই। জিমিন কিছু বলতে চাইলেও তে তাকে বলতে দেয় না। আচ্ছা ডাক্তার, ঠিক আছে, আমরা আজকে তাহলে আসি। বিকালবেলা তে হসপিটাল থেকে আসার পর নিজের রুমের মধ্যে দরজা বন্ধ করেছিল, একবারও বের হয়নি। জাংকুক অনেকবার তে রুমের সামনে এসে আবার ফিরে গেছে। বিকালবেলা তে রুমের দরজা খুলে জাংকুক তখন চেক করে চলে যাচ্ছিল, কিন্তু দরজা খোলার শব্দ পেয়ে দাঁড়িয়ে পড়ে। দরজার সামনে জাংকুককে দেখতে পেয়ে তে চমকে যায়। আপনি এখানে, কিছু কি লাগবে? উত্তরে জাংকুক কিছুই বলতে পারে না, কেউ যেন তার গলা শক্ত করে চেপে ধরে রেখেছে। জাংকুকের অবস্থা দেখে তে আরো বেশি অবাক হয়ে যায়, তবে তাকে এখন তার বাবা মায়ের কাছে যেতে হবে। অনেক কষ্টে সে নিজের মনকে বাবা মায়ের কাছে বলার জন্য তৈরি করেছে। আরো কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পরেও জাংকুক কিছু না বললে তে জাংকুককে পাশ কাটিয়ে হাঁটা ধরে। তে চলে যাওয়ার পর জাংকুকে হুঁশ ফেরে, সেও তে পিছে পিছে হাঁটা ধরে। তেকে যে করে হোক সব বলতে হবে।
জাংকুক থেকে ডাক দিতে যাবে, কিন্তু তার আগে তে জিনার নাম জেনে রুমে ঢুকে পড়ে। তাই অজ্ঞতা জাংকুক বাইরে দাঁড়িয়ে তের বের হবার অপেক্ষা করতে থাকে। আরে তে, আয় আয় বস। আর তুই এখনো রেডি হসনি কেন? একটু পরেই তো লোকজন আসতে শুরু করে দেবে। হ্যাঁ, আসলে মা বাবা, তোমাদের সাথে আমার কিছু ইম্পর্টেন্ট কথা ছিল। হ্যাঁ বল, কি কথা? মা বাবা, তোমরা তো জানো 1 বছর আগে আমি পালিয়ে যাবার পর থেকে কোথায় ছিলাম না ছিলাম আমার কিছুই মনে নেই। হ্যাঁ সেটা তো আমরা জানি তে, তুই ওসব নিয়ে একদম ভাবিস না। তুই ফিরে এসেছিস এটাই তো আমাদের কাছে অনেক। কোথায় ছিলি না ছিলি তা জেনে কাজ নেই। আচ্ছা বাবা, অতীতের কোনো ঘটনা যদি বর্তমান জীবনে প্রভাব ফেলে তাহলে সে অতীত জানাটা অনেক বেশি জরুরি হয়ে যায়। তে আমি বুঝতে পারছি না তুই কোন বিষয়ে কথা বলছিস, একটু পরিষ্কার করে বল প্লিজ। মা বাবা, আমি প্রেগনেন্ট, তাও আবার 4 মাসের। হোয়াট? কথাটা শুনে আরএম জিনা তার সাথে দরজার ওপাশে থাকা জাংকুকও যেন আকাশ থেকে পড়েছে। তবে পরক্ষণেই তার অনেক খুশি লাগতে শুরু করেছে, এটা জেনে যে সে বাবা হতে চলেছে। তুই কি জানিস তুই কি বলছিস? প্লিজ নামজুন, তুমি শান্ত হও। জিন, শান্ত হব কিভাবে? তুমি ভাবতে পারছো এটা জানাজানি হয়ে গেলে কি হবে? ওদের চিৎকার চেঁচামেচি শুনে আয়ু, জেনি, সুগা, জিমিন সবাই এই রুমে চলে আসে। কিছুক্ষণ পর জেহুব্বো চলে আসে আর জাংকুকের থেকে সবটা জানতে পারে। বাবা আপনি শান্ত হন, এতে তের দোষ কোথায় বলেন? তের তো কিছুই মনে নেই। এমনটাও তো হতে পারে তে পালিয়ে যাবার পর ওর সাথে খারাপ কিছু হয়েছিল। হ্যাঁ হ্যাঁ এটাই হয়েছে, নিশ্চয়ই আমার মেয়েটার সাথে এরকমটাই হয়েছে। তাহলে তো বাচ্চাটাকে রাখার কোনো প্রশ্নই ওঠে না। বাহিরে জানাজানি হওয়ার আগে বাচ্চাটাকে মেরে ফেলতে হবে। এতক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে চুপচাপ সবটা সহ্য করলেও জাংকুক এই কথাটা আর সহ্য করতে পারে না। সে সবার সামনে তের হাত ধরে তেকে নিজে পিছনে এনে বলে, খবরদার কেউ এই ভাবনা মাথাতেও আনবেন না। ভি মানে তের পেটের বাচ্চার বাবা আমি, আর আমি মানে বেবিটার বাবা। বেবির কোনো ক্ষতি হতে দেব না। জাংকুক তের হাত ধরে রুম থেকে বেরিয়ে তেকে নিজের রুমে নিয়ে যায়। সবাই বাধা দিতে চাইলে সুগা সবাইকে আটকায়। কি করছেন আপনি? আমার হাতটা ছাড়ুন। জাস্ট ইনাফ ভি, আমি আর সহ্য করতে পারছি না, এসব বন্ধ করো প্লিজ। কে ভি? আপনি কাকে বলছেন? দেখুন আপনার কোথাও হয়তো ভুল হচ্ছে, আমি ভি নই, আমি তে, কিম তেহিয়ং। তের কথা শুনে জাংকুক তেকে জড়িয়ে ধরে, কিন্তু তে জাংকুককে সরিয়ে দেয়। প্লিজ আমাকে তোমায় একটু জড়িয়ে ধরতে দাও ভি, আমার অনেক বেশি কষ্ট হচ্ছে। জাংকুক থেকে আবার জড়িয়ে ধরে। আমি যা যা বলছি এবার মন দিয়ে শোনো। আজ থেকে প্রায় 1 বছর আগে তুমি যখন বাড়ি থেকে পালিয়ে গিয়েছিলে, তখন একটি বৃষ্টি স্নাত রাতে তুমি বৃষ্টি হয়ে এসেছিলে আমার জীবনে। তুমি আমার স্ত্রী ভি, আর তোমার পেটের বাচ্চাটাও আমার। এসব আপনি কি বলছেন? আমি তো আপনাকে চিনিই না। তাতে কি হবে ভি? সত্যিটা তো আর মিথ্যা হয়ে যাবে না। তুমি আমার স্ত্রী আর বাচ্চাটার বাবাও আমি। তুমি মানো আর না মানো, কিন্তু এটাই সত্যি। কথাটা শুনে তে অনেক হাইপার হয়ে যায়, জাংকুককে ধাক্কা দিয়ে নিজের থেকে সরিয়ে দেয়। আমি বিশ্বাস করি না, আপনি যা বলছেন সব মিথ্যা। কি কি প্রমাণ আছে আপনার কাছে? তোমার প্রমাণ চাই তো? বেশ, এই দেখো। বলেই জাংকুক নিজের ফোনটা বের করে তেকে তার আর তের ছবি দেখায়। এবার বিশ্বাস হলো তো ভি? ওফস তে, যে তুমি আমার স্ত্রী? সব মিথ্যা, এগুলো সব মিথ্যা। আমি তো আপনাকে চিনিই না। তাহলে আপনার সাথে আমার বিয়ে কিভাবে হলো? আমার তো কিছুই মনে পড়ছে না। আমি বুঝতে পারছি যে তোমার আমার কথা কিছুই মনে নেই, কিন্তু এই ছবিগুলোই তো প্রমাণ করে দিচ্ছে যে তুমি আমার সাথে ছিলে সেই 9 মাস। না না না, এগুলো যে আসল ছবি তার কি প্রমাণ আছে? মানে কি বলতে চাও তুমি? হতেও তো পারে আপনি যা বলছেন সব মিথ্যা বলছেন, আর এগুলো সব এডিট করা ছবি। ভি, তুমি এসব কি বলছো? সেটাই বলছি যেটা সত্যি। আপনি তো জেনির কাজিন হন, তাই না? কে বলতে পারে? হয়তো এখানে আসার পর আমার অতীত জেনে আপনি সব মিথ্যা সাজিয়ে বলছেন। আমি জেনির কেউ হই না ভি, আমি তোমার জন্য ওর কাজিন সেজে এই বাড়িতে এসেছি। তুমি আমার স্ত্রী ভি, এই জিওন জাংকুকের স্ত্রী জিওন ভি, আর আমি তোমাকে নিয়ে যাব এখান থেকে। মিথ্যা, সবকিছু মিথ্যা। আমি বিশ্বাস করি না, আমি বিশ্বাস করি না এগুলো। প্লিজ আপনি বলুন যে এগুলো সব মিথ্যা। আপনি যা বলেছেন সবকিছু মিথ্যা। তে কাঁদতে থাকে। জাংকুক কি করবে বুঝতে না পেরে তেকে জড়িয়ে ধরতে যায়, কিন্তু তে তাকে থামিয়ে দেয়। তে জানে জাংকুক যা বলছে সব সত্যি, তবুও সে কিছুতে মানতে পারছে না আর পারবেও না। দেখুন মিস্টার জিওন জাংকুক, হয়তো সেই 9 মাস আমি আপনার সাথেই ছিলাম, কিন্তু আমার এখন কিছুই মনে নেই। আমার কাছে আপনি একজন সম্পূর্ণ অপরিচিত মানুষ। একটা অপরিচিত মানুষের সাথে আমি সারা জীবন কাটাতে পারবো না। আর তাছাড়া আমি অন্য কাউকে ভালোবাসি। কথাটা শোনা মাত্র যেন জাংকুকের মাথায় আগুন ধরে যায়। এমনিতেই তের এরকম বিহেভিয়ার সে সহ্য করতে পারছিল না। ভালোবাসো মানে? কাকে ভালোবাসো?
সে আমাদের প্রতিবেশী কাই। আমি প্রায় 2 বছর ধরে তাকে ভালোবাসি, আর 2 দিন পর তার সাথে আমার বিয়ে হতে চলেছে। কথাটা শুনে জাঙ্কুক আর নিজেকে কন্ট্রোল করতে না পেরে তের গলা চেপে ধরে। কি বললি তুই? তোর এত বড় সাহস আমার সামনে তুই এগুলো উচ্চারণ করিস? গলা চেপে ধরাতে তের নিঃশ্বাস বন্ধ হয়ে আসছিল। তে ছোটার জন্য চেষ্টা করে ক্লান্ত হয়ে এক পর্যায়ে হার মেনে নেয়। হয়তো আজকে তার শেষ দিন, কিন্তু তখনই জাঙ্কুক থেকে ছেড়ে দিয়ে জড়িয়ে ধরে। সরি ভি, আমি তোমাকে কষ্ট দিতে চাইনি, কিন্তু প্লিজ ভি, তুই আমার সাথে যা ইচ্ছা তাই কর, কিন্তু প্লিজ অন্য কাউকে বিয়ে করিস না। আমি মেনে নিতে পারবো না। তাছাড়া তোর পেটে যে বেড়ে উঠছে তার কথাটা একবার ভাব। জাঙ্কুকের কথাতে তে জাঙ্কুককে ধাক্কা দিয়ে নিজের থেকে দূরে সরিয়ে দেয়। হে, আমি কি করব না করব সেসব কি আপনি ডিসাইড করবেন নাকি? আর এই বাচ্চাটা যে আমি রাখবো সেটা আমি কখন বলেছি? মানে যার বাবারই ঠিক নেই আমি তাকে রাখবো কি করে ভাবলেন? আমি তো বাচ্চাটা অ্যাবর্শন করে ফেলবো। এই কথাটা ভাবনাতেও আনবি না, তাহলে আই সোয়ার আমি তোকে মেরেই ফেলবো। ছি ছি ছি, কেমন মা তুই যে নিজে বাচ্চাকে মেরে ফেলতে চাস? আর তুই আমার সাথে সেউলে ফিরে যাবি, এটাই ফাইনাল। আমি যাব না, কি করবেন আপনি? আর আমি কাইকে বিয়ে করব, আর অন্য আরেকজনের বাচ্চা দায়ভার সে নিশ্চয়ই নেবে না, তাই আমি বাচ্চাটা অ্যাবর্শন করে ফেলবো, সিম্পল। আর তুই কি করে ভাবলি যে আমি বেঁচে থাকতে এগুলো হতে দেব? কি করবেন আপনি? জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ বেবি। বলতে বলতে জাঙ্কুকের ওড়নাটা দিয়ে তের হাত দুটো খাটের সাথে বেঁধে দেয়। ছেড়ে দিন আমাকে। মা বাবা তোমরা কোথায় আছো? এখানে আসো প্লিজ। কুল ডাউন বেবি, এভাবে এনার্জি ওয়েস্ট করো না, কেউ আসবে না এইদিকে। কারণ এতক্ষণে জেহোপার তোমার ভাইয়া মিলে সবাইকে সবটা খুব ভালো করে বুঝিয়ে দিয়েছে। আপনি খুব খারাপ, এবার তো আমি কিছুতে আপনার সাথে থাকবো না। সেটা না হয় সময়ই বলে দেবে জান। বলে জাঙ্কুক তের গালে একটা কিস করে রুম থেকে বেরিয়ে যায়। জাঙ্কুক রুম থেকে বের হতে বাইরে সবাইকে দেখতে পায়। জেহোপ ইশারা করে জাঙ্কুককে বোঝায় যে সে সবাইকে সবটা বলে দিয়েছে। তো তুমি থেকে বিয়ে করে ফেলেছো, আর বাচ্চাটাও তোমার? আঙ্কেল। আরে আঙ্কেল বলছো কেন? তুমি তো আমাদের জামাই হও। তোমার বন্ধু আমাদেরকে তোমার পরিচয় জানিয়েছে। তুমি সেউলের সবচেয়ে বড় বিজনেসম্যান। বাবা, এখন তুমিই পারবে কাইয়ের হাত থেকে আমাদের মেয়েকে বাঁচাতে পারবো মানে? হ্যাঁ বাবা, কাই থেকে শুধুমাত্র টাকার জন্য বিয়ে করতে চাইছে। তাহলে আপনারা এই বিয়েটা হতে দিচ্ছেন কেন? আমরা ইচ্ছা করে দিচ্ছি না। আগের বার অন্য কারোর সাথে বিয়ে ঠিক করার জন্যই ও বাড়ি ছেড়ে পালিয়ে গিয়েছিল, আর এবারও ফিরে এসে সেই একই জেদ, কাইকে ছাড়া কাউকে বিয়েই করবে না। আমরা এই 3 মাস অনেক বাহানা দিয়ে বিয়েটা আটকিয়েছি, কিন্তু এবার আর আটকাতে পারিনি। আঙ্কেল মানে বাবা, মা, আপনারা নিশ্চিন্তে থাকুন, সবকিছু এবার আমি সামলে নেব। আপনি শুধু কাইয়ের ফোন নাম্বারটা আমাকে দিন। হাই, আমি জিয়ন জাঙ্কুক। আমি আপনাকে এখানে আসতে বলেছি। তো জিয়ন জাঙ্কুক, আমার সাথে আপনার আবার কিসের কথা থাকতে পারে? আমি তো আপনাকে চিনিই না। আসলে কি বলুন তো মিস্টার কাই, 2 দিন পর আপনার যার সাথে বিয়ে হতে চলেছে আমি তার মানে তের হাজবেন্ড প্লাস ওর অনাগত বাচ্চার বাবা। হোয়াট ননসেন্স, আপনি এসব কি বলছেন? আমি যা বলছি সেটাই সত্যি। এবার আপনিই বলুন যে আপনি কি এমন কাউকে বিয়ে করতে চান যার হাজবেন্ড আছে, তার উপর প্রেগনেন্ট? তে আমাকে বিয়ে করতে চাইলে আমার এতে কোনো আপত্তি নেই। ওহ, তার মানে মা বাবা ঠিকই বলেছে। যাক মিস্টার কাই, আপনি বলুন তেকে ছেড়ে দেওয়ার বিনিময়ে আপনি কত টাকা চান? আমি তেকে ভালোবাসি বুঝলেন, তাই ওকে সর্বাবস্থায় বিয়ে করতে প্রস্তুত। আমার কোনো টাকা চাই না। আর আপনি কি ভাবছেন আমি বিয়েটা হতে দেব? মানে কি করবেন আপনি? তে আমার বিয়ে করাবো। যদি সোজাসুজি ওকে না ছাড়েন, কিভাবে ছাড়াতে হয় আমিও জানি। তাই কি করবেন আপনি? এই যে ধরেন, আপনি হঠাৎ করে কোথাও উধাও হয়ে গেলেন, বা রাস্তা দিয়ে হাঁটার সময় আপনার একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেল। কি বলুন তো, এই জিয়ন জাঙ্কুক আবার তার শত্রুদের আপ্যায়নের কোনো কমতি রাখে না। আপনি কি আমাকে ভয় দেখাচ্ছেন? দেখাচ্ছি। এবার সোজাসুজি বলুন যে কত টাকা চাই। 5 কোটি। আমার 5 কোটি টাকা চাই। পেয়ে যাবেন, আমার কথা মতো চললেই পেয়ে যাবেন। রাতের বেলা জাঙ্কুক নিজের রুমে আসলে তেকে সেভাবেই বাঁধা অবস্থায় পায়। এই কি, তুমি এখনো এভাবে কেন? জাঙ্কুক গিয়ে তের হাত খুলে দেয়। যাও নিজের রুমে যাও, আর হ্যাঁ, ডিনার করে তারপর ঘুমাবে। অর্ডার করছেন? হ্যাঁ করছি। আর যাও, তুমি কাইকে বিয়ে করতে চাও তো করো গিয়ে। আমার কি মেয়ের অভাব আছে নাকি? যদি ভেবে থাকো আমি তোমার পেছনে ঘুরঘুর করব, তাহলে ভুল ভাবছো। আর ন্যান্সিকে তো তুমি চেনোই, আমি এখনই হ্যাঁ বলে দিলে বিয়ে করার জন্য আমাকে পাগল হয়ে যাবে। ওভাবে তাকিয়ে আছো কেন? যাও।
তে আর কিছু না বলে নিজের রুমে চলে যায়। সকালবেলাতে নিজের রুমে বসেছিল আর ভাবছিল সে কি করবে। সে যদিও জাংকুককে বলেছিল সে অ্যাবর্শন করে ফেলতে চায়, কিন্তু সত্যি তো এটাই, সে অ্যাবর্শন করতে চায় না। সে তো তখন রাগের বশে বলেছিল না, কাইয়ের সাথে কথা বলতেই হবে। তের ভাবনার মাঝে কাই এসে হাজির হয়। আরে কাই তুমি? আরে আস্তে ওঠো। কাই তোমার সাথে আমার অনেক কথা আছে। তে আমি সবটাই জানি, তোমাকে কিছুই বলতে হবে না। কাই আমি বাচ্চাটাকে রাখতে চাই, আর তাতে যদি তুমি আমাকে বিয়ে করতে না চাও তাহলে বলতে পারো, সমস্যা নেই। আরে তে আমি তো সেটাই বলতে এসেছি, তুমি প্লিজ অ্যাবর্শনের কথা ভেবো না। আমি বাচ্চা সহকারেই তোমাকে বিয়ে করব, কোনো আপত্তি নেই আমার। সত্যি বলছো কাই? থ্যাংক ইউ সো মাচ। পরের দিন, আজকে তে আর কাইয়ের বিয়ে, কিন্তু বিয়ের ঠিক আগ মুহূর্তে কাই কোথাও উধাও হয়ে যায়। তাকে কোথাও আর পাওয়া যায় না। তে কাই কোথায়? আমি কিভাবে বলবো বাবা, আমিও তো বুঝতে পারছি না। একটা প্রেগনেন্ট মেয়েকে বিয়ে করবে, লোকটা হয়তো ততটাও বোকা নয়। হয়তো তার শেষ মুহূর্তে সুবুদ্ধির উদয় হয়েছে। তুই এখন আমাদের মান সম্মানের প্রশ্ন, বিয়েটা না হলে লোকে বাজে কথা বলবে। তুই আমাদের সম্মান রক্ষা কর প্লিজ। বাবা এখন আমি কি করব? তুই জাংকুককে বিয়ে করে নে। বাবা দেখতে তোর বাবা ঠিকই বলেছে, এছাড়া আর কোনো রাস্তা নেই। আগের বার তুই পালিয়ে যাওয়াতে এমনিতেই লোকে আমাদের নিয়ে অনেক বাজে বাজে কথা বলেছে। এবার এমনটা হলে সমাজ আর মুখ দেখাতে পারবো না। মা বাবার কথাতে এক প্রকার বাধ্য হয়ে তে জাংকুককে বিয়ে করতে রাজি হয়। আর এভাবেই তে আর জাংকুকের আবার বিয়ে হয়ে যায়। রাতের বেলাতে না চাইলেও জাংকুক তের রুমে ঘুমাতে চলে আসে। ওহ সরি তে, সবকিছু গুছিয়ে রাখো, সকালবেলায় আমরা আমাদের বাড়িতে ফিরে যাব। আমি কোথাও যাব না, বুঝেছেন আপনি? এত চিল্লানোর কি আছে তে? আমি তো তোমার একদম কাছেই আছি, তাই না? নাকি আরো কাছে আসবো? আর যাবে কি যাবে না সেটা সকালেই দেখা যাবে। বলে জাংকুক তের কোলে মাথা দিয়ে শুয়ে পড়ে। আজব বেহায়া লোক তো আপনি, যে সবাই বললো আর অমনি বিয়ে করতে বসে গেলেন। তখন তো বলেছিলেন আপনাকে বিয়ে করার জন্য নাকি মেয়ের অভাব নেই, তাহলে আমাকে বিয়ে করলেন কেন? ওই ন্যান্সিকে বিয়ে করলেই তো পারতেন। ওহ ন্যান্সির কথা বলছো? সমস্যা নেই, তুমি চাইলে ওকে এখনো বিয়ে করতে পারি। আমার অবশ্য কোনো আপত্তি নেই, আর ওরও থাকবে না। কি বললেন? আরে আমি তো মজা করছিলাম তে, আমার কাউকেই প্রয়োজন নেই, শুধু তোমাকে প্রয়োজন। বিকজ আই লাভ ইউ, অনলি ইউ। আমি ভাবছি কাই কোথায় গেল, এমনটা না করে বলে দিলেই তো পারতো। তাহলে কি হতো, অ্যাবর্শন করে ফেলতে? দিস ইজ নান অফ ইয়োর বিজনেস। আর জান গিয়ে সোফাতে শোন, না হলে আমি সোফাতে শোবো। নো, তুমিও এখানে ঘুমাবে আর আমিও। বলে জাংকুক থেকে জড়িয়ে ধরে শুয়ে পড়ে। তে ছোটার জন্য অনেক চেষ্টা করে, একসময় ক্লান্ত হয়ে ঘুমিয়েও পড়ে। তখন জাংকুক তের ঠোঁটে আলতো একটা কিস করে নিজেও ঘুমিয়ে পড়ে। সকালবেলা তে না চাইলেও জাংকুক জোর করে তেকে নিজের বাড়িতে সেউলে নিয়ে আসে। 3 মাস পর, এখন তের প্রেগনেন্সির 7 মাস চলছে। জাংকুক সবসময় তের খেয়াল রাখে। তেও জাংকুকের ভালোবাসা এখন উপলব্ধি করতে পারে। যদিও তার কিছুই মনে পড়েনি এখনো, তবুও সে জাংকুকের সাথে নিজেকে মানিয়ে নিয়েছে। জাংকুক প্রায়ই তেকে আগের গল্প বলে সব মনে করানোর চেষ্টা করে, তবে কোনো লাভ হয়নি এখনো। আজকে জাংকুক অফিস থেকে তাড়াতাড়ি বাড়িতে ফেরে, যার জন্য তে একটু অবাক হয়। আজকে তাড়াতাড়ি বাড়িতে ফিরলেন যে? তে রেডি হয়ে নাও, আজকে জেহোপ আর ওয়াইএন এর রিসেপশন। বিয়ের দিন তো তুমি যাওনি, কিন্তু আজকে জেহোপ অনেকবার তোমাকে যেতে বলেছে। ওহ আচ্ছা ঠিক আছে, আমি রেডি হয়ে আসছি। আর আমরা বাইরে থেকে আজকে ডিনার করে ফিরবো রাতে। আচ্ছা। তে আর জাংকুক জেহোপের রিসেপশন অ্যাটেন্ড করে ডিনার করতে একটা রেস্টুরেন্টে চলে যায়। কিন্তু খাওয়া দাওয়ার পর বেরোনোর সময় সেখানে জাংকুকের একজন বিজনেস পার্টনারের সাথে দেখা হওয়াতে সে তেকে একটা টেবিলে বসিয়ে রেখে সেখানে একটু কথা বলতে চলে যায়, কিন্তু এসে আর তেকে সেখানে পায় না। অন্যদিকে জাংকুক চলে যাওয়ার পর তে সামনের টেবিলে কাইকে দেখতে পায় এবং সেখানে চলে যায়। আরে তে তুমি এখানে? হ্যাঁ কাই, তুমি কি করে পারলে আমার সাথে এমনটা করতে? সেদিন কেন ওভাবে পালিয়ে গিয়েছিলে তুমি? ওহ, তার মানে জাংকুককে সত্যিটা এখনো বলেনি, এই তো সুযোগ। তে আমি তোমাকে কি বলবো বলো? জাংকুক সেদিন আমাকে মেরে ফেলা ভয় দেখিয়ে বলেছিল আমি পালিয়ে না গেলে আমাকে মেরে ফেলবে, তাই তো আমি পালিয়ে গিয়েছিলাম। কি, জাংকুক এমনটা করেছে? হ্যাঁ তে, তারপর আমি তোমাকে অনেক জায়গায় খুঁজেছি কিন্তু পাইনি। আজকে যখন পেলাম, চলো না তে আমরা পালিয়ে যাই। আমি তোমাকে এখন অনেক ভালোবাসি তে। কিন্তু কি তে, তুমি আবার জাংকুককে ভালোবেসে ফেলোনি তো? চলো তে, বেশি সময় নেই, জাংকুক আসছে, ওর থেকে মুক্তি পাওয়ার এটাই শেষ সুযোগ, চলো আমার সাথে। তে কিছু বলার আগেই কাই তেকে টেনে নিয়ে যায়। জাংকুক থেকে সব জায়গায় খুঁজেও যখন পায় না, তখন তার তের গলার লকেটের কথা মনে পড়ে যায়। তেকে তার সাথে নিয়ে আসার পর সে একটা লকেট তেকে দিয়েছিল, আর সেটাতে জিপিএস আছে। তে পালিয়ে যাবে ভেবে জাংকুক ওটা তেকে দিয়েছিল। অন্যদিকে কাই তেকে তার বাড়িতে নিয়ে আসে।
তাই জাঙ্কুককে এভাবে না বলে আসাটা ঠিক হয়নি। আরে তুই কেমন কথা বলছো? ওকে বললে ও কি কখনো আমাদেরকে আসতে দিত? আচ্ছা কাই, এটা কার বাড়ি? কোথায় আছি আমরা? তে এটা আমার বাড়ি। তোমার বাড়ি? হ্যাঁ তে, তোমাকে বিয়ে না করে পালিয়ে আসার পর আমি একটা নিউ বিজনেস স্টার্ট করি। আর তুমি জানো এখন আমি কতটা বড়লোক? কি নেই আমার, টাকা পয়সা বাড়ি গাড়ি, এখন শুধু তোমাকে একবার পেলেই হবে। কথাটা বলে কাই তের হাতের উপরে হাত রাখে যাতে তের বেশ অস্বস্তি লাগে। কাই, জাঙ্কুক হয়তো আমাকে খুঁজছে, তুমি প্লিজ আমাকে দিয়ে এসো। জাঙ্কুক জাঙ্কুক আর জাঙ্কুক, আসার পর থেকে তো শুধু ওর নামটাই নিয়ে যাচ্ছ কেন? হ্যাঁ, তুমি আমাকে ভালোবাসো তাকে ভুলে গেছো? কাই এবার তের পেটের উপরে হাত রাখে। আমাকে তো কখনো টাচ করতে দিতে না তে, তাহলে ওই জাঙ্কুককে কিভাবে দিয়েছিলে? কাই, তুমি পাগল হয়ে গেছো হয়তো, ছাড়ো আমাকে। শাট আপ, জাস্ট শাট আপ। আর পাগল আমি নই, পাগল তো ওই জাঙ্কুক। আর কার জন্য জানিস? তোর জন্য। না হলে কেউ তোর মতো একটা সামান্য মেয়েকে পাবার জন্য এত টাকা খরচ করে? মানে তুই তো কিছুই জানিস না দেখছি। আরে শুধু তুই কোথায় আছিস সেটা জানানোর জন্য জাঙ্কুক তোর খালা আয়ুকে পুরো 10 কোটি টাকা দিয়েছে। কি? আর শুধু তাই নয়, তোকে বিয়ের আসরে রেখে পালিয়ে আসার জন্য জাঙ্কুক আমাকে 5 কোটি টাকা দিয়েছিল। আর তুমি আমাকে টাকার জন্য ছেড়ে চলে এসেছিলে? আরে তোকে তো আমি টাকার জন্যই বিয়ে করতাম, তোদের সম্পত্তির জন্য বিয়ে করতাম। প্রায় 1.5 বছর আগে যখন পালিয়ে গিয়েছিলি আমার সাথে, তখন তুই সেটা জেনে গিয়েছিলি, আর তাই তো আমার থেকেও পালিয়ে গিয়েছিলি। আর গিয়ে পড়লি জাঙ্কুকের গাড়ির নিচে। আর জাঙ্কুকের সাথে সাথে সেটাও ভুলে গেলি। একেই বলে স্বার্থপর। জাঙ্কুক তোর জন্য কত কিছুই করলো বেচারা, আর শেষ পর্যন্ত তুই ওকেই ভুলে গেলি। আমি এক্ষুনি চলে যাব এখান থেকে। আমি যেতে দিলে তো যাবি? তোর কি মনে হয় আমি তোকে এইসব কিছু বলেছি তোকে যেতে দেওয়ার জন্য? বলেই কাই থেকে দেয়ালের সাথে চেপে ধরে। আগে তোর পেটের বাচ্চাটাকে মারবো, তারপর তোকে। তখনই তে কাইয়ের হাতে সজোরে একটা কামড় দেয়। কাই একটু পিছিয়ে যেতেই তে দরজা খুলে দৌড়ে বাইরে বেরিয়ে আসে, আর পেছনে পেছনে কাইও আসে। কিন্তু 7 মাসে পেট নিয়ে কি দৌড়ানো মুখের কথা? কাই প্রায় থেকে ধরে ফেলতেই যাবে, তখনই সেখানে জাঙ্কুক এসে হাজির হয়। জাঙ্কুককে সামনে দেখে কাই চলে যেতে নেবে, কিন্তু তার আগে জাঙ্কুকের সাথে আসা পুলিশ তাকে ধরে ফেলে। ওকে নিয়ে যান, আমি সকাল একবার যাব থানাতে। সবাই চলে গেলে জাঙ্কুক ও তেকে নিয়ে বাড়িতে চলে আসে। কিন্তু বাড়িতে আসার পরও তে জাঙ্কুকের হাত একবারের জন্য ছাড়ে না। হয়তো অনেক বেশি ভয় পেয়ে গেছে সে। তে ছাড়ো, আমি ফ্রেশ হতে যাব। না, কোথাও যাবেন না প্লিজ। তে তোমার সমস্যাটা কি? ও তো আর তোমাকে জোর করে নিয়ে যায়নি, তুমি তো ইচ্ছা করে ওর সাথে গিয়েছিলে, তো এখন কি হলো? আই এম সরি। সরি বললে কি সব সমাধান হয়ে যাবে? আর যদিও তোমার কোনো ক্ষতি করে ফেলতো তখন? কাঁদছো কেন? আচ্ছা ছাড়ো আমাকে। আমি তো খারাপ, সব সময় সবকিছু আটকাতে চলে যাই, কিন্তু আমি এবার সত্যি ক্লান্ততে। আমি আর তোমাকে আটকাবো না, তোমার যা খুশি তুমি এবার থেকে তাই করো, তাও ভালো থাকো। তবে প্লিজ বাচ্চাটাকে সুস্থভাবে পৃথিবীতে আসতে দাও, তারপর তোমার যা ইচ্ছা তাই করো। আর তো 2টা মাস, একটু কষ্ট করে হলেও আমাকে সহ্য করো প্লিজ। কেন, তারপর কি ন্যান্সির কাছে চলে যাবেন? গেলে গেলাম, তাতে তোমার কি? আর এমনিতেও তুমি তো আমাকে তোমার টাচও করতে দাও না। দিন শেষে আমিও তো একটা ছেলে মানুষ, আমারও তো চাহিদা বলে কিছু আছে নাকি? এভাবে আর কতদিন থাকবো? তে কিছু বলার আগে জাঙ্কুক ফ্রেশ হতে ওয়াশরুমে চলে যায়, আর তে বসে বসে ভাবতে থাকে। সে তো মন থেকে জাঙ্কুককে মেনেই নিয়েছে, কাইয়ের সাথে গিয়েছিল তাকে এটাই বলে দেওয়ার জন্য যে জাঙ্কুক যেমনই হোক না কেন সে জাঙ্কুকের সাথে বাকি জীবনটা কাটিয়ে দিতে পারবে। কিছুক্ষণ পর জাঙ্কুক রুমে এসে দেখতে পায় তে জাঙ্কুকের বিছানাতে এলোমেলো হয়ে ঘুমিয়ে গেছে, যাতে জাঙ্কুক একটু আশ্চর্য হয়, কারণ তে সবসময় অন্য রুমে ঘুমায়। জাঙ্কুক আর কিছু না ভেবে লাইট অফ করে ড্রিম লাইট জ্বালায়, তারপর তের দিকে তাকে একটা মুচকি হাসি দিয়ে তেকে ভালোভাবে শোয়াতে যায়। কিন্তু তখনই তে জাঙ্কুককে জড়িয়ে ধরে, যাতে জাঙ্কুক বেশ অবাক হয়। তে তুমি ঠিক আছো? আচ্ছা, আপনি কি সত্যি ন্যান্সির কাছে চলে যাবেন? এই কি, আপনি হাসছেন কেন? আমি নিশ্চয়ই হাসির কথা বলিনি। আসলে তে সত্যি কথা বলতে ন্যান্সি নামের কাউকে আমি চিনিই না। কি, তাহলে তখন যে বললেন? এমনি বলে দিয়েছিলাম, কারণ আমার অনেক রাগ উঠেছিল তাই। উফ, আপনি সত্যি অনেক বাজে একটা লোক। আমি এর থেকে অনেক বাজে হতে পারি, তুমি দেখতে চাও? অসভ্য। বলেই তে জাঙ্কুকের থেকে দূরে যেতে চাইলে জাঙ্কুক থেকে আলতো করে জড়িয়ে ধরে। কাছে এসেছো তোমার ইচ্ছাতে, কিন্তু দূরে যাবে আমার ইচ্ছাতে, যখন আমি চাইবো। আর তোমার দুর্ভাগ্য যে আমি কখনোই সেটা চাইবো না। আচ্ছা, আপনি আপনার সাথে পুলিশ নিয়ে গিয়েছিলেন কেন? কারণ আমি ওই রেস্টুরেন্টে সিসিটিভি ক্যামেরায় দেখেছিলাম যে কাইয়ের সাথে তুমি যেতে চাইছিলে না, ও তোমাকে এক প্রকার জোর করে নিয়ে গেছে। ওহ আচ্ছা, আপনি আমাকে খুব ভালোবাসেন তাই না জাঙ্কুক? নিজের থেকেও বেশি। তুমি ছাড়া আমার কেই বা আছে বলো? কিন্তু তুমি তো আমাকে আর ভালোই বাসো না। কি ভাগ্য আমার, তুমি আমাকে কতটা ভালোবাসতে, আর সেই তুমি। আহ, কি হলো তে?
বেবি কিক করছে জাঙ্কুক। রিয়েলি? জাঙ্কুক উঠে বসে তার পেটের উপর মাথা রাখে আর তখনই বেবি আবার কিক করে। ওয়াও, আমিও অনুভব করছি তে। আমার মনে হচ্ছে তাইকুক পেটের মধ্যে বক্সিং আর ফুটবল খেলছে। আমার মনে হয় আমার ছেলে বড় হয়ে বক্সার হবে তে, বলে জাঙ্কুক হাসতে লাগলো। জাঙ্কুক, জাঙ্কুক, আই লাভ ইউ। হোয়াট? রিয়েলি? হ্যাঁ জাঙ্কুক, সত্যি। আমি জানি না আমার সাথে আগে আপনার কেমন সম্পর্ক ছিল, কিন্তু আমি সত্যি আবার আপনাকে ভালোবেসে ফেলেছি। আই লাভ ইউ টু তে, আই লাভ ইউ সো মাচ। বলা মাত্রই তে জাঙ্কুকের গালে কিস করে দেয়, যাতে জাঙ্কুক অবাক হয়ে যায়। সরি জাঙ্কুক, আসলে আমি বেশি খুশি হয়ে গেলে কিস করে ফেলি, এটা আমার একটা বদ অভ্যাস বলতে পারো। ড্যাম ইট। জাঙ্কুক থেকে আরো শক্ত করে জড়িয়ে ধরে তের ঠোঁটের দিকে তাকিয়ে থাকে। কি হলো জাঙ্কুক? সাথে সাথে জাঙ্কুক তের ঠোঁট জোড়া দখল করে নেয়, কিন্তু কিছুক্ষণ পর জাঙ্কুক থেমে যায়। কি হলো? দাঁড়াও জান, এই লাইটটাও নিভিয়ে দিয়ে আসি। তোমরা বেশি কিছু ভেবো না। জাঙ্কুক শুধু তেকে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়েছে, কারণ তে তো অলরেডি প্রেগনেন্ট। তো এই গল্পটা এই পর্যন্তই। থ্যাঙ্কস ফর ওয়াচিং। এই রকমের আরো নতুন নতুন গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থেকো। বাই বাই আর্মি। ওহো, 1 সেকেন্ড। হ্যাপি বার্থডে টু ইউ জিয়ন জাঙ্কুক।